হয়নি, চলে গিয়েছে। না হয়নি। তারিখ শুনতে পাচ্ছ? জি ম্যাম, আপনি হচ্ছে ওই যে শেয়ার স্ক্রিন দিয়ে হচ্ছে স্লাইডটা ওপেন করবেন, জুমে গিয়ে শেয়ার স্ক্রিন দিয়ে স্লাইডটা ওপেন করবেন। শেয়ার স্ক্রিন কিন্তু আসেনি। গো লাইভ বললা না, গো লাইভে যাওয়ার পরে আপনি লাইভে চলে আসছেন ম্যাম, আপনি লাইভে অলরেডি চলে আসছেন ম্যাম। এখন শুধু আপনি ওই শেয়ার স্ক্রিন দিয়ে তারপর হচ্ছে ম্যাম আপনি আচ্ছা শুনো, গো লাইভে যাওয়ার পরে গো লাইভ অ্যানিওয়েতে যাব না, চলে আসছেন আপনি লাইভে চলে আসছেন ম্যাম। আপনি শুধু এখন শেয়ার স্ক্রিন দিয়ে হচ্ছে স্লাইড ওপেন করবেন। আমার তো স্লাইড শেয়ার তো শোই করছে না। ওই স্লাইড সেটা দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছি না। তোমাকে একটু ডাকতে হবে মনে হচ্ছে। না কিন্তু শেয়ার স্ক্রিন দেখছি না তো ম্যাম। নিচে যে ওই জুম অপশনটা আছে না, ওইখানে ম্যাম হচ্ছে ক্লিক করে আপনি টুল বক্সে দেখেন ওই জুম অপশনটা আছে। জুম আছে, জি, ওইখানে গিয়ে ম্যাম হচ্ছে আপনার শেয়ার স্ক্রিন দিয়ে স্লাইডটা ওপেন করবেন। শেয়ার স্ক্রিনে আমার আসছে না, শেয়ার স্ক্রিনে আমার স্লাইড আসতে হতো, স্লাইড অন করা। জি ম্যাম, স্লাইড ওপেন হয়েছে। আপনি ম্যাম ক্লাস শুরু করে দিতে পারেন। আমি আপনার মেসেঞ্জারে লিংকটা পাঠিয়ে দিয়েছি। মেসেঞ্জারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ, স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি, সবাই চলে এসেছে। থ্যাংক ইউ, ভেরি গুড ডে টু এভরিবডি। সো আমরা ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার পড়ছিলাম। তোমাদের নিশ্চয়ই কিছু কিছু মনে আছে, ভুলে গিয়ে থাকলে আমাকে একটু বলতে হবে, সো দ্যাট আইদার আমরা একটু পিছনে যে রিক্যাপচুলেট করে নিব, অথবা আমরা যেখানে ছিলাম আমরা সেখান থেকেই শুরু করব। তো স্টুডেন্টস, ক্যান উই স্টার্ট ম্যানেজমেন্ট অফ ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার? আমরা কি এখান থেকে শুরু করব? তোমাদের যদি পিছনটা রিক্যাপিচুলেট না লাগে তাহলে আমরা কিন্তু ম্যানেজমেন্ট থেকেই শুরু করছি, and we are talking about management of malignant ovarian tumor. So for any clinical case management we have to talk about prevention and the curative management. সবসময় মনে রাখতে হবে যে এই প্রিভেনশনের দিকটা কিন্তু বলে আসতে হবে। সো প্রিভেনশন, আমরা ম্যালিগন্যান্ট কোন ম্যালিগন্যান্সিকে কি আমরা প্রিভেন্ট করতে পারি? আমরা কমনলি বলি পারি না। কেন বলি? কারণ it cause is not known to all. So sometimes there are some risk factors related to this malignancy. সেই রিস্ক ফ্যাক্টর গুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। আদার দেন ক্যান্সার সার্ভিক্স, আসলে কোনো এক্সাক্ট প্রিভেনশনের কিন্তু স্কোপ খুব কম, but there are risk factors which can enhance the occurrence of malignancy. In those cases the risk factors should be avoided. সেই হিসাবে আমরা কি করতে পারি? আমরা জানি যে একটা familial predisposition আছে. So people who have the history of positive family history of breast cancer or colon cancer, in those case একটা genetic screening আমরা করতে পারি for BRCA1 and BRCA2. আর কি যদি পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তাহলে there is a risk of breast cancer. So আমরা পড়ছি ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, আমরা কেন ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করতে যাব? আমরা এই জন্য ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করব যে sometimes malignant ovarian tumor may be a secondary one, primary site may be breast. সেই জন্য breast malignancy যদি আমি আর্লি ডিটেক্ট করতে পারি, ট্রিটমেন্ট করতে পারি, তাহলে ওভারি ক্যান বি সেভড।
দ্যাটস ওয়াই এক্ষেত্রে যদিও আমরা ওভারিয়ান ম্যালিগন্যান্সি প্রিভেনশন বলছি, কিন্তু অ্যাজ রিস্ক ফ্যাক্টর আমাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিংটাও ইম্পর্টেন্ট। সো অ্যানুয়াল ম্যামোগ্রাফিক স্ক্রিনিং মানে ইয়ারলি একটা ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করা যেতে পারে মোর দেন এজ অফ 40 or 45 ইয়ার্স এর পরে গিয়ে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে ফর ম্যালিগন্যান্সি, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যানুয়াল ম্যামোগ্রাফিক স্ক্রিনিং অফ দ্য ফিমেলস আমরা করতে পারি। আর কি পিরিয়ডিক স্ক্রিনিং ফর আদার ম্যালিগন্যান্সিস, যেটা আমরা শিখেছি না যে নন পলিপয়েড কোলনে যে পলিপোসিস কলাই যেটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু কি করে দেখা যেতে পারে বাই কোলোনোস্কোপি অথবা এন্ডোমেট্রিয়াল বায়োপসি। এগুলো কিন্তু পিরিয়ডিক স্ক্রিনিং, পেশেন্টের কোনো সিমটম নাই, কিছুই নাই, কিন্তু যেহেতু ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে সেজন্য তাকে একটা ইয়ারলি কোলোনোস্কোপি বা এন্ডোমেট্রিয়াল বায়োপসি ইফ সাসপেক্টেড করতে পারি। এন্ডোমেট্রিয়াল বায়োপসিটা কিন্তু তাই বলে অমন করা হয় না যে আমরা বছর বছর পেশেন্টকে বলবো যে আসেন আমরা এন্ডোমেট্রিয়াল বায়োপসি করি। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পেশেন্টকে আমরা অ্যালার্ট করে দিতে পারি তার কোনো ইরেগুলার ব্লিডিং যদি হয়, তার যখন এজটা মোর দেন 45, তার মানে অ্যারাউন্ড পেরিমেনোপজাল এজ, এবং আমরা হচ্ছে টাইম টু টাইম টিভিএস করে তার এন্ডোমেট্রিয়াল থিকারিং দেখতে পারি। যদি এইগুলা পজিটিভ আসে তখন হয়তো আমরা তার এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং করছি বা এন্ডোমেট্রিয়াল বায়োপসি করছি। আর কোলোনোস্কোপিটা কোনো সিমটম ছাড়াই 40 ইয়ার্স বা 45 ইয়ার্স এর পরে যে দেশে যেরকম স্ক্রিনিং ফ্যাসিলিটি আছে বা রিকমেন্ডেশন আছে সেই অনুসারে আমরা সেখানে কোলোনোস্কোপিটা ইয়ারলি চেক করে দেখতে পারি। সো প্রোফাইলেকটিক ওভারেক্টমি ইন হাই রিস্ক ওমেন কেউ কেউ কিন্তু করেছে, তোমরা জানো যে অনেকেই এটা কিন্তু করে যে যারা হাই রিস্ক আছে তাদের অন্য কোনো কারণে যদি ল্যাপারোটমি লাগে সঙ্গে সঙ্গে তারা bilateral oophorectomy করে দেয়। So that is also a prophylactic measure one can do for prevention of malignancy. কিন্তু সেটাও কিন্তু খুব কাজের কথা নয়, বিকজ আমরা যদি prophylactic oophorectomy করে দিই তাহলে কিন্তু কোয়ালিটি অফ লাইফ ইজ লস্ট। সেই ক্ষেত্রে সে হয়তো আমি তাকে 42 বা 43 বা 45 ইয়ার্স এ করছি, তাহলে মেনোপজের এজ যে 50 বা মোর দেন 50 ইয়ার্স এ গিয়ে যাতে মেনোপজ হতো, এই 5 বছর 7 বছর বা 10 বছর কিন্তু আমি তার কোয়ালিটি অফ লাইফটাকে হ্যাম্পার করলাম। সেজন্য এইগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু তোমাকে জানতে হবে যে দিস ইজ অলসো এ ওয়ে অফ প্রিভেনশন। আচ্ছা তোমরা দুই একজন লিখেছো ইয়েস ইয়েস, এখান থেকে শুরু করার কথা, দুই একজন লিখেছো, একজনই লিখেছে শুধু রিক্যাপিচুলেশনের কথা, বেশিরভাগ যেহেতু লিখেছো এখান থেকে শুরু করার কথা, তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ করি। দরকার হলে আমরা বাই এট দি এন্ড অফ দি সেশন আমরা কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো, তখন আমাদের মনে পড়ে যাবে। এমনি কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু লিখে জানিও। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে হোয়াট আর দি প্রোটেক্টিভ ফ্যাক্টরস ফর ওভারিয়ান ম্যালিগন্যান্সি। তাহলে আমরা বলেছি যে প্রিভেনশনের জন্য আমরা কিছু জিনিস অ্যাভয়েড করব, স্ক্রিনিং করব, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে হুইচ আর দি ফ্যাক্টরস দোজ আর প্রোটেক্টিভ ফর ওভারিয়ান ম্যালিগন্যান্সি। তাহলে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, প্রেগন্যান্সি, টিউবার লাইগেশন, তারপর হচ্ছে ব্রেস্ট ফিড, নট টিউবার লাইগেশন, টিউবেক্টমি ডিউরিং হিস্টেক্টমি, দিস ইজ নট লাইগেশন, দিস ইজ টিউবেক্টমি, tubectomy during the process of hysterectomy. এটা হচ্ছে প্রোটেক্টিভ। এখন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিভাবে প্রোটেক্টিভ হিসেবে কাজ করছে সেটা আমরা বলেছি যে যখন ওভারিয়ান সারফেসে ইনজুরি হয় ডিউ টু রেগুলার ওভুলেশন, তখন চান্স অফ ম্যালিগন্যান্ট চান্স চেঞ্জেস ইনটু ম্যালিগন্যান্সি চেঞ্জের চান্সটা কিন্তু বেশি থাকে। সেজন্য যদি ওভুলেশন না হয় তাহলে সেক্ষেত্রে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার রিস্ক কিছুটা হলেও কমে যাবে। সেজন্য আমরা যদি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেই, এবং এটা এভিডেন্স যে একটা পেশেন্ট 10 বছর 15 বছর ধরে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে, one of the advantages is that there will be decrease in chance of malignancy, এবং significant amount এ কিন্তু এই চান্সটা কমে যায়। হ্যাঁ, যেহেতু এখানে ওভুলেশন হচ্ছে না, তো লং টার্ম ইউজ করতে হবে। তাহলে আমি আজকে প্রিভেনশন করতেছি আজকেই বলে হবে না, আমাদেরকে প্রথম থেকে শুরু করতে হবে, বা পেশেন্টকে যখন আমরা কাউন্সিলিং করবো ইন ফেভার অফ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তখন কিন্তু আমরা এই কথাটা থেকে বলতে পারি যে তুমি যদি প্রলং টাইম ধরে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাও তাহলে দেয়ার ইজ লেস চান্স অফ ডেভেলপমেন্ট অফ ওভারিয়ান ম্যালিগন্যান্সি। এটা একটা। সেকেন্ড হচ্ছে প্রেগন্যান্সি, যদি সে প্রেগনেন্ট হয় তাহলে লং 9 মান্থস তার ওভুলেশন হচ্ছে না, দ্যাটস হাউ ইট ইজ এ প্রিভেন্টিভ মেজার।
তারপরে বলা হচ্ছে টিউবেক্টমি ডিউরিং হিস্টেক্টমি, কোনো কারণে আমি হিস্টেক্টমি করেছি বা অ্যাবডোমেন ওপেন করেছি, তখন কিন্তু আমরা ফ্যামিলি কমপ্লিট থাকলে আমরা বাইলেটারাল টিউবেক্টমি করে দিয়ে আসতে পারি। নট টিউবাল লাইগেশন, লাইগেশন করে দিলে তো টিউব অক্ষত থেকে গেল। বলা হচ্ছে যে টিউবাল সারফেস এপিথেলিয়াম সেল দ্যাট ড্রপস ডাউন ওভার দি সারফেসেস অফ দ্য ওভারি এবং টিউবাল এপিথেলিয়াল সেল ইজ রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ এপিথেলিয়াল ক্যান্সার। কিন্তু এটা টিউবাল ক্যান্সার হচ্ছে না, হচ্ছে গিয়ে ওভারিয়ান ক্যান্সার। আর একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং। সো all these are the protective factors, so we can initiate these measures beforehand so that we can reduce the chances of ovarian malignancy. Now the actual treatment of malignant ovarian tumor, তাহলে আমরা সাসপেক্ট করেছিলাম, আমরা ইনভেস্টিগেশন করেছি, আমরা মার্কার দেখেছি। Now we are talking about treatment of malignant epithelial ovarian tumor। তোমরা ভুলে গিয়েছো কিনা, আমি সেজন্য এখানে epithelial কথাটা লাগিয়ে দিব, because we were on epithelial ovarian tumor। আমরা বলেছি যে ovarian tumor ডিফারেন্ট টাইপ আছে, 3 মেজর টাইপস, একটা epithelial, sex chondrostromal tumor and germ cell tumor। তাহলে যে ইনভেস্টিগেশন malignant epithelial ovarian tumor এর জন্য করব, that may differ in case of germ cell tumor or in case of sex chondrostromal tumor। তাহলে আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছি যে আমরা epithelial malignancyর মধ্যে আছি, আমরা সেখানে বলবো। তাহলে ট্রিটমেন্ট মডালিটিস কি কি আছে? You can go for surgery, chemotherapy, radiotherapy অথবা কম্বিনেশন থেরাপি। ঠিক আছে, ইফাত লিখেছো, একটু কুইক রিভিউ করলে ভালো হতো। আচ্ছা আমরা আবার পরে রিভিউতে যাব। ওকে, তাহলে আমরা এই জায়গাটা ভালো করে শুনবো। হ্যাঁ, ধরো তোমার একটা কেস আছে, বেড কেস, দ্যাট ইজ এ সাসপেক্টেড কেস অফ ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। তাহলে তুমি কি ট্রিটমেন্ট করবে? দিস উইল বি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডিউরিং বেড কেস এক্সামিনেশন। হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট অর হাউ উইল ইউ ট্রিট দিস পেশেন্ট? তোমায় বলতে হবে ওই স্পেসিফিক পেশেন্টের জন্য তুমি কি করবে। সো অথবা জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট আর দ্য মডালিটিস অফ ট্রিটমেন্ট ফর ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। ঠিক আছে, সো দিস আর দ্য মডালিটিস অফ ট্রিটমেন্ট। আমাদের হাতে কি কি অপশন আছে ফর কিউরেটিভ সার্ভিস? আমরা কিন্তু প্রিভেনশনের কথা বলে এসেছি, এখন আমরা বলছি কিউরেটিভ সার্ভিস। আমরা কি করতে পারি? আমরা সার্জারি করতে পারি, বিকজ ইট ইজ এ গ্রোথ। একটা ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার মানে একটা গ্রোথ হয়েছে, যদি সার্জারি করে আমরা এক্সারসাইজ করে ফেলে দিতে পারি, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। দেন কেমোথেরাপি, কখনো কখনো আমরা কেমোথেরাপিটা সার্জারি করে দিব, যাকে বলি আমরা অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। মানে সার্জারি শুধু নট অনলি অপশন, আমরা এই সার্জারি করে আবার অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিচ্ছি। আবার কখনো হতে পারে যে এত এক্সটেন্ডেড টিউমার যে সার্জারি করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে কিন্তু নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলে একটা টার্ম আছে। মানে আগে আমরা কেমোথেরাপি দিয়ে একটু সাইজটাকে রিগ্রেস করি, মেটাস্ট্যাটিক সাইজটাকে ডিক্রিজ করি, দেন উই গো ফর অ্যাকচুয়াল সার্জারি। তাদেরকে বলা হয় নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আর সার্জারির পরে আমরা যেটা দেই, নর্মালি যখন আমি সার্জারি করছি ফর ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, আই এম ইন ডাউট, আমি সবই ফেলে দিয়েছি, বাট মেবি দেয়ার ইজ metastatic cell invasion within the vascular system or lymphatic system, ক্লিনিক্যালি দেখা যাচ্ছে না, but there is chance of microscopic embolization আছে ভিতরে, পারমিয়েশন হয়ে গিয়েছে, আই মিন ডাউট। এবং এই পেশেন্ট সার্জারি করে আমি যদি কিছু না করি, এমন হবে 1 বছর 2 বছর পরে সে অন্য কোথাও একটা ম্যালিগন্যান্ট গ্রোথ তৈরি করলো অথবা রিকারেন্স নিয়ে আসছে। তো সেটা যদি আমরা প্রিভেন্ট করতে চাই, পেশেন্টের সার্ভাইভাল বাড়াতে চাই, প্রগনোসিস ভালো করতে চাই, তখন কিন্তু সার্জারি করেই শেষ না। তখন সার্জারির পরেও, যদিও কমপ্লিট সার্জারি করে দিয়েছি, ভিজিবল কিছুই নাই, তারপরেও কিন্তু কেমোথেরাপি দেওয়া লাগতে পারে। সেই কেমোথেরাপিকে আমরা বলছি কি বলছি তাকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আর নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি হচ্ছে যখন সার্জারি করতেই পারলাম না, করি নাই, সার্জারি না করে আগে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়েছি। হ্যাঁ, সার্জারি মানে কিন্তু বায়োপসির কথা বোঝাচ্ছি না, সার্জারি মানে এক্সিশন সার্জারি, এক্সিশনাল সার্জারি কথা বোঝাচ্ছি। তো সেইখানে আমরা সার্জারি করি নাই, কিছুই করি নাই, ডিবাল্কিও করি নাই, অরিজিনাল অপারেশনও করি নাই, আগে কেমোথেরাপি দিলাম, তখন তাকে বলে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এছাড়া রেডিওথেরাপি যে অপশন ফর ম্যালিগন্যান্সি, যে কোনো ম্যালিগন্যান্ট ডিজিজে কিন্তু ট্রিটমেন্ট করা যায় উইথ কেমোথেরাপি, রেডিওথেরাপি। বাট whether we should go for radiotherapy or not, that is very important. যেমন ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে তোমরা কিন্তু কমনলি রেডিওথেরাপির কথা বলবে না,
malignant ovarian tumor is never treated with radiotherapy. কেন? রেডিওথেরাপি দিলে ঠিকই টিউমার গ্রোথটা টিউমার সেলগুলো ডেড হবে, ডিস্ট্রাক্টেড হবে, কিন্তু আমার হেলদি সেল, আমার ইন্টেস্টিনাল সেল এগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য যে রেডিয়েশনের যে ডোজ দিলে আমি ক্যান্সারাস সেলকে ডিস্টার্ব করতে পারবো, তার চেয়েও কম ডোজে দেখা যাবে হেলদি টিস্যুগুলো ডেড হয়ে গিয়েছে। সো দ্যাট ইজ নট ডিজায়ারেবল। দ্যাটস ওয়াই there is no role of ovarian malignancy, no role of radiotherapy in ovarian malignancy. কিন্তু একটা কথা আছে, এটা কিন্তু এমসিকিউ এর অ্যান্সার লিখে ভুল হয়ে যাবে। হ্যাঁ, কেন ভুল হবে সেটা দেখো। যদি বনি মেটাস্টাসিস হয় ফর ওভারিয়ান ম্যালিগন্যান্সি, তাহলে স্টেজ 4 এ গিয়ে কি হবে? বনি মেটাস্টাসিস হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে বনে কি রেডিওথেরাপি দিতে পারবো না? ব্রেনে মেটাস্টাসিস হয়েছে, সেক্ষেত্রে ব্রেনে রেডিওথেরাপি দিতে পারবো। বোঝা গিয়েছে তফাৎটা? যে শুধুমাত্র ওভারিয়ান ম্যালিগন্যান্সি, ওভারিতে যে গ্রোথটা, সেখানে আমি রেডিওথেরাপি দিব না, বাট অ্যাজ কমপ্লিকেশন অফ ওভারিয়ান ম্যালিগন্যান্সি এখানে রেডিওথেরাপি দেওয়ার স্কোপ আছে, সেখানে কিন্তু আমি রেডিওথেরাপি দিতে পারবো। এবার বুঝতে পেরেছো? আর কিছু কিছু সময় কম্বাইন রেডিওথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি সব কম্বাইনলি দেওয়া যেতে পারে। নাও কি আমরা সার্জারি করব বা কি করব সেই জায়গাটায় আসি। প্রথম যখন আমরা ফিগো সার্জিক্যাল স্টেজিং দেখছিলাম, তোমাদেরকে বলেছি ফিগো সার্জিক্যাল স্টেজিংটা তোমরা একটু পড়ে নিও। কিন্তু কি পড়বে? এত কিছু মনে রাখতে না পারলে স্টেজ 1 মানে কি, স্টেজ 2 মানে কি, 3 মানে কি, 4 মানে কি, ব্রড হেডিং গুলো পড়তে বলেছিলাম, তাই না? যেমন স্টেজ 1 এ আমরা দেখেছি কি গ্রোথ লিমিটেড টু 1 ওভারি। তার মধ্যে আবার এবিসি আছে। দেখো এবিসি তে এতে কি বলেছে? লিমিটেড টু 1 ওভারি, সেখানে কোনো অ্যাসাইটিস নাই, এবং যেটা টিউমার তার ক্যাপসুল ইজ ইনট্যাক্ট, there is no breach in the continuity of the capsule, সেগুলো স্টেজ 1 এ। তার মানে শুধু ওই ওভারিতে একটা টিউমার আছে, আর কিছু নাই। স্টেজ 1B গ্রোথ লিমিটেড টু বোথ ওভারিস, মানে ওভারির মধ্যেই আছে কিন্তু একটা ওভারিতে না, আর অপোজিট ওভারিতেও আছে, বাট there is no ascites, no tumor, no capsular breach। সুতরাং শুধু দুইটা ওভারিতে টিউমারটা বসে আছে, সেই হয়ে গেল বি। সিতে গিয়ে আমরা কি দেখছি? স্টেজ 1A হোক আর বি হোক, তার সঙ্গে যদি টিউমারটা সারফেসে বোঝা যায় ক্যাপসুল রাপচার হয়েছে, অথবা অ্যাসাইটিস প্রেজেন্ট আছে কন্টেনিং ম্যালিগন্যান্ট সেল, অথবা পজিটিভ পেরিটোনিয়াল ওয়াশিং, তাহলে সে হয়ে যাবে স্টেজ 1C। আমি কিন্তু তোমাদের এটা মুখস্থ করতে বলছি না, আমি তোমাদের সাথে শুধু শেয়ার করছি স্টেজ 1B বা সি তে কি হলো আসলে ঘটনাটা। দেন কামস টু স্টেজ 2। দেখো স্টেজ 2 তে কি বলেছে? গ্রোথ ইনভলভিং ওয়ান অর বোথ ওভারিজ উইথ পেলভিক এক্সটেনশন। তাহলে তোমায় মনে রাখতে হবে যে স্টেজ 1 মানে ছিল গ্রোথ রেস্ট্রিক্টেড টু ওভারি, গ্রোথ লিমিটেড টু দা ওভারিজ, মেইন গ্রোথটা লিমিটেড টু ওভারি। তখন আমরা বলছি স্টেজ 1। স্টেজ 2 তে গিয়ে আমরা বলছি কি ওভারিতে আছে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে পেলভিক এক্সটেনশন হয়ে গিয়েছে। সো পেলভিক এক্সটেনশন হয়ে গেলে আমরা তাকে বলবো স্টেজ 2। 2 এরও আছে এবিসি। কোথায় এক্সটেনশন হয়েছে? পেলভিক এক্সটেনশন, এটা কিন্তু পেলভিসের বাইরে যায় নাই। স্টেজ 2 মানে রেস্ট্রিক্টেড টু পেলভিস। তাহলে পেলভিসের এক্সটেনশন কোথায় হচ্ছে? যদি ইউটেরাসে হয়, যদি ফ্যালোপিয়ান টিউবে হয়, ইটস ফাইন, কোনো অসুবিধা নেই, তখন আমরা তাকে বলছি স্টেজ 2A। কিন্তু যদি আদার পেলভিক টিস্যুতে চলে যায়, দেন ইট ইজ স্টেজ 2। আর সি মানে কি? আইদার 2A, 2B, বা টিউমার অন দ্য সারফেস অফ ওভারি with capsule rupture, with ascites present containing malignant cell, with positive peritoneal। তাহলে সি মানেই হচ্ছে যে সেটা স্পিলেজ হয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যাবে। তফাৎটা কি দাঁড়ালো তাহলে? তফাৎটা দাঁড়ালো এই, উইদাউট স্পিলেজ, উইদাউট ব্রিচ ইন দ্য ক্যাপসুল, ভিতরে ভিতরে কিন্তু ওভারিয়ান ম্যালিগন্যান্সি এক্সটেন্ডেড হতে পারে। সো এটা ভাবার কোনো কারণ নাই যে পেট খুলে আমরা দেখলাম যে একটা ওভারি সুন্দর শুনশান ওভারি, একটা টিউমার আছে ওয়েল ক্যাপসুলেটেড, সেখানে ভিজিবল কোনো অ্যাডিশন নাই, কিছু নাই, ইটস ফাইন, ইট মাইট নট বি ফাইন, কারণ এটা ভিতরে ভিতরে আবার এক্সটেন্ডেড হয়েছে উইদাউট এনি ব্রিচ ইন দ্য কন্টিনিউটি অফ দ্য ক্যাপসুলার এপিথেলিয়াম। তাহলে সে এক্সটেন্ডেড হতে পারে, যেমন ইউটেরাসে হতে পারে, টিউবে হতে পারে, মানে লিম্ফ্যাটিক স্প্রেড দিয়ে হতে পারে এইসব জায়গায়। তাহলে স্টেজ 1 এ আমরা যেমন সিতে যা দেখেছি, স্টেজ 2 এও তাই দেখছি। সি মানেই হচ্ছে এ এন্ড বি প্লাস রাপচার হয়েছে ক্যাপসুলটা এবং অ্যাসাইটিস প্রেজেন্ট কন্টেনিং ম্যালিগন্যান্ট সেল অথবা পজিটিভ পেরিটোনিয়াল ওয়াশিং।
থার্ড এ আমরা আসি SST মানে tumor involving one or both ovaries with peritoneal implant outside the pelvis and are positive retroperitoneal or inguinal lymph node. তাহলে inguinal lymph node involvement হতে পারে, retroperitoneal lymph node involvement হতে পারে এবং এক্সটেনশনটা হচ্ছে আউটসাইড দ্য পেলভিস। আমরা দেখলাম কি প্যারাউটিক lymph node ইনভলভমেন্ট হয়ে গিয়েছে, সো ইট ইজ স্টেজ 3। সো superficial liver metastasis equals to stage 3। দেখো beyond pelvis, সুতরাং লিভারেও যেতে পারে এবং লিভারে যদি শুধুমাত্র সার্ভিস ইনভলভমেন্ট হয় তাকেও কিন্তু আমরা স্টেজ 3 বলছি। tumor is limited to true pelvis but histologically proven malignant extension to small bowel অথবা ওমেন্টাম এসব জায়গায় চলে গিয়েছে। টিউমার মানে গ্রোথটা কিন্তু পেলভিসেই রয়ে গেল, হ্যাঁ, কিন্তু হিস্টোলজিক্যালি তুমি একটা বায়োপসি নিয়ে দেখলা যে না সেখানে ম্যালিগন্যান্ট এক্সটেনশন হয়েছে স্মল বাওয়েল ওমেন্টাম অথবা সারফেস অফ দ্য লিভারে। তাহলে স্টেজ 3 কি? টিউমার গ্রসলি লিমিটেড টু ট্রু পেলভিস, ট্রু পেলভিসের বাইরে কিন্তু নাই, উইথ নেগেটিভ নোড বাট হিস্টোলজিক্যালি কনফার্ম মাইক্রোস্কোপিক সিডলিং অফ অ্যাবডোমিনাল পেরিটোনিয়াল সারফেস। আচ্ছা, এইভাবেই কিন্তু আগাচ্ছে। আমি কেন তোমাদের সাথে এই এক্সটেনশনটা করতে এসেছিলাম জানো? এই জন্য করতে এসেছিলাম শুধুমাত্র তোমাদের একটা দেখো স্টেজ 4টা একটু বলে যাই। গ্রোথ ইনভলভিং ওয়ান আর বোথ ওভারি উইথ ডিস্ট্যান্ট মেটাস্টাসিস। ডিস্ট্যান্ট মানে একদম দূরে ছড়িয়ে গিয়েছে, প্লুরাতে চলে গিয়েছে, তারপরে লিভার প্যারেনকাইমাতে ইনভলভমেন্ট হয়েছে, ব্রেনে হতে পারে, বোনসে হতে পারে, এগুলো সব হচ্ছে স্টেজ 4 ডিজিজ। তাহলে এই যে আমরা স্টেজে দেখলাম যে একটা ওভারিতে গ্রোথ, দুইটা ওভারিতে গ্রোথ, গ্রোথ কনফাইন্ড উইদিন দ্য পেলভিস, ওমেন্টাম, তারপরে হচ্ছে আন্ডার সারফেস অফ দি ডায়াফ্রাম, প্যারাকোলিক গাটার, কোলন, এইসব জায়গায় যদি সিডলিং থেকে থাকে তাহলে এটা চোখে দেখা ছাড়া বোঝার কিন্তু কোনো রাস্তা নাই যে কত দূর গিয়েছে। তাহলে দেখো যতই আমরা আল্ট্রাসাউন্ড করি, যতই আমরা সিটি স্ক্যান করি, আসলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আসলে আমাদেরকে চোখে দেখতে হবে, চোখে দেখে আমাদেরকে এক্সটেনশনটা বুঝতে হবে। শুধু ইনভেস্টিগেশন করলে কিন্তু আমরা গ্রোথের এক্সটেনশনটা ফাইনাল করতে পারবো না। দ্যাটস ওয়াই ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের স্টেজিং হবে পার অপারেটিভ স্টেজিং। এই কথাটাই আমি তোমাদেরকে আগে বলেছিলাম, সেদিন হয়তো অনেক কথার মধ্যে একটু হারিনেস হয়েছে, তোমরা হয়তো বুঝতে পারোনি, সেজন্য আমি কিন্তু আবার এই জায়গাটা ফিরলাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে তুমি যে ম্যানেজমেন্টের কথা বলবে, হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট, তাহলে তোমার ফার্স্ট অপশন হচ্ছে সার্জারি। দেয়ার আর ডিফারেন্ট অপশনস বাট বেস্ট অপশন হচ্ছে সার্জারি। হ্যাঁ, তো সার্জারি করবা, কেন করবা? একটা হচ্ছে ফর ট্রিটমেন্ট পারপাস, আমি রিসেক্ট আউট করবো গ্রোথকে, এন্ড কমপ্লিট সার্জিক্যাল স্টেজিং। সার্জিক্যাল স্টেজিং বা পার অপারেটিভ স্টেজিং, আমি যদি পার অপারেটিভ স্টেজিং না করলাম, আমি অপারেশন করে চলে এসেছি, যাই সব ফেলে দিয়েছি, খুবই ভালো সার্জন, আমি কিচ্ছু রেখে আসিনি, বাট whether I will go for further treatment or not, how can I assess that? ঠিক আছে, তাহলে অনকোলজিস্টকে অ্যাসেসমেন্ট করতে হবে অন দি বেসিস অফ প্রপার সার্জিক্যাল স্টেজিং, যে তার স্টেজটা কি ছিল এবং তার সঙ্গে তিনি হিস্টোপ্যাথোলজিক্যাল গ্রেডিংটাকে মিলাবেন, মিলিয়ে she will plan the further treatment of the patient। সেই জন্য সার্জিক্যাল স্টেজিং যদি আমরা না করি উইল বি নো হোয়ার। আবার এমন হতে পারে যে আমি চেয়েছিলাম অপারেশন করব, আমি জানি যে টিউমারটা এক্সটেন্ডেড হয়েছে, তখন আমি মনে করেছি ঠিক আছে আমি যদি কমপ্লিট সার্জারি নাও করতে পারি, আমি অন্তত ডিবাঙ্কিং সার্জারি করে আসবো, মানে আই উইল রিডিউস দ্য মাস অ্যাজ মাচ অ্যাজ পসিবল সো দ্যাট কেমোথেরাপি উইল অ্যাক্ট প্রপারলি। হ্যাঁ, অনেক বেশি যদি টিউমারাস গ্রোথ থাকে তাহলে বেশি কেমোথেরাপি দিতে হবে, সেটা যদি আমার পেশেন্ট টলারেট করতে না পারে তা আমি তো কেমোথেরাপি কন্টিনিউই করতে পারবো না, রোগীকে বাঁচিয়ে রেখে তো চিকিৎসা করতে হবে, মানে রোগীর জন্য রোগের চিকিৎসা। আমি কেমোথেরাপি দিলাম, আমার রোগী মরে গেল, তাহলে তো লাভ নাই, কেমোথেরাপি দিয়ে লাভ নাই। সো অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি যদি সাইজটা রিডিউস করতে পারি তাহলে কেমোথেরাপি ভালো কাজ করবে। সেই অপারেশনটার নাম হচ্ছে ডিবাঙ্কিং সার্জারি। তো আই হ্যাড এ প্ল্যান দ্যাট উইল গো ফর ডিবাঙ্কিং সার্জারি, কিন্তু আমি ঢুকে দেখলাম আমি আসলে কিছুই করতে পারছি না, আমি কোনো ডিবাঙ্কিংও করতে পারছি না। আমার ভয় লাগছে আমি ইন্টেস্টাইন ইনজুরি করে ফেলবো, এত ম্যাটেড হয়ে যাচ্ছে, এত বেশি ভাস্কুলার যে ব্লিডিং শুরু হলে আমি রোগী বাঁচাতে পারবো না, তো দ্যাট আমি কোনো অপারেশনই করতে পারবো না। তাও কিন্তু আমাকে
সার্জিক্যাল স্টেজিং এর কথা বলতে হবে। ঠিক আছে, বোঝা গিয়েছে সার্জিক্যাল স্টেজিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো অপারেটিভ ফাইন্ডিংস আমরা তাহলে কি দেখব, কিভাবে দেখব? এখানে কিন্তু আমাদেরকে যেতে হয় এই ফাইন্ডিংসটা দেখার জন্য। কি করব আমরা? আগে আমরা একটা মিডলাইন ইনসিশন দিব। সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে ওভারিয়ান ম্যালিগন্যান্সি থাকলে তোমরা সবসময় দেখে থাকো সিজার অপারেশন হচ্ছে কিভাবে, পেনিসিল ইনসিশন দিয়ে, তাই না? বাট ইন কেস অফ ওভারিয়ান ম্যালিগন্যান্সি you will do the laparotomy by midline incision. Midline দিবা অথবা প্যারামেটিয়ান চাইলে আমরা কমনলি বলি midline incision. Midline incision এর একটা সুবিধা হচ্ছে যে if it needs extension আমরা কিন্তু প্যারাম্বলিকালে গিয়ে উপরের দিকে আরো এক্সটেনশন করতে পারি। কেন আমার এক্সটেনশন দরকার হতে পারে? কারণ we want to remove the mass in mass. আমি কোনো কেটে ফুটা করে ছোট করে বের করে নিয়ে আসবো, আমি অল্প কেটেছি, আমার টিউমারের সাইজটা অনেক বড়, আমি আমলিকা পর্যন্ত ইনসিশন দিয়েছি, কিন্তু অর্থটুকু ইনসিশন দিয়ে আমি একটা 28 বা 30 বা 32 সাইজের একটা ম্যালিগন্যান্ট ওভারিয়ান মাস বের করতে পারবো না। আমাকে ওই পর্যন্ত কাটতে হবে, জিফিস্টার নাম পর্যন্ত কাটতে হবে বা তার নিচে পর্যন্ত কাটতে হবে, আদারওয়াইজ আমি কমপ্লিট ম্যাচটাকে বের করে আনতে পারবো না। যতই এটা মোবাইল হোক যাই হোক বের করে আনতে পারবো না, তাহলে আমাকে কিন্তু অতটাই কাটতে হবে। সেজন্য মিডলাইন ইনসিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া ইম্পর্টেন্ট কেন? বিকজ ফেনিস্টিল ইনসিশন দিয়ে আমি অনেক উপরে কিন্তু দেখতে পাবো না, দেখাটা ডিফিকাল্ট হবে, বাট আই ওয়ান্ট টু সি দ্য হোল অ্যাবডোমিনাল ক্যাভিটি ফর স্টেজিং অফ দ্য ডিজিজ। সেই জন্য ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারে আমাকে অবশ্যই একটা ভালো মিডলাইন ইনসিশন দিতে হবে। মিডলাইন ইনসিশন দিয়ে ল্যাপারোটমি করার পরে আমি প্রথম যে জিনিসটা দেখবো যে পেরিফেরাল ফ্লুইড আছে কি নাই, যদি থাকে whether it is hemorrhagic in color or not, এবং I will collect that static fluid, কালেক্ট করে আমি কি করব, আমি এটা টেস্ট সাইটোলজিক্যাল টেস্টের জন্য পাঠাবো। ওই যে স্টেজিং দেখে আসছো সাইটোলজিক্যাল ফ্লুইড পজিটিভ কিনা, এমন হতে পারে যে আমি খুলে দেখলাম না কোনো অ্যাসিডিক চোখে দেখতে পাচ্ছি না, তখন কি করব, আমি আবার নরমাল স্যালাইন দিয়ে পেরিটোনিয়াল ওয়াশ দিব, দিয়ে সেই ফ্লুইডটাকে পাঠাবো, যে হয়তো কিছু ম্যালিগন্যান্ট সেল ডিপোজিট হয়েছে, সেটার জন্য আমরা সাইটোলজিক্যাল টেস্টের মাধ্যমে ধরতে পারি। দিলাম, দেওয়ার পরে আমি দেখবো যে গ্রোথটা কোন দিকে আছে, কোন সাইডের ওভারতে গ্রোথটা হয়েছে, সেই গ্রোথটার আমি চেহারা দেখলাম সলিড কিনা, তার সারফেসের ইনট্যাক্ট সারফেসের ক্যাপসুল এপিথেলিয়ামটা ইনট্যাক্ট আছে কিনা, এবং হচ্ছে তার ব্রিচ ইন দা কন্টিনিউটি অফ দ্য ক্যাপসুল আছে কিনা, অ্যাঙ্গেল লুকিং ভেসেল দেখা যাচ্ছে কিনা, যেসব দেখে আমি সাসপেক্ট করব ইয়েস আমি যে সাসপেক্ট করেছিলাম ক্লিনিক্যালি যেটা ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, এখনো আমার কাছে এটা ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারই মনে হতে পারে। নেক্সট হচ্ছে আমি অপোজিট ওভারিটাকে দেখবো, হাউ ইজ দ্য কন্ডিশন অফ দ্য অপোজিট ওভারি, এটা কি ভালো আছে না এখানেও কোনো সাসপেক্টেড গ্রোথ আছে, কোনো সলিড টিউমার আছে, সেটা আমি দেখবো। এরপরে আমি যদি আমার চোখের সামনে চলে আসে যে হ্যাঁ ওমেন্টামটা এসে লেগে আছে, সিডলিং আছে, তাহলে তো ভিন্ন কথা, আমি দেখতেই পেলাম। কিন্তু যদি দেখি না সব কিছু মনে হচ্ছে দেখে ভালো, তারপরেও কিন্তু আমাকে খুঁটে খুঁটে দেখতে হবে। পাউচ অফ ডগলাসটা আমি দেখবো, ওখানে কোনো সিডলিং আছে কিনা, পেরিটোনিয়াল সারফেসে কোনো আমি গ্রোথ ফিল করি কিনা, দেন আমি একদম হোল অ্যাবডোমিনাল ক্যাভিটিটাকে সার্কামফারেন্সিয়ালি দেখতে দেখতে যাব। সো ইফ আই ক্যান স্টার্ট ফ্রম দ্য রাইট সাইড অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, লাইক রাইট ইলিয়াক ফোসা থেকে আমি দেখা শুরু করলাম, সিকাম দেখলাম, তারপরে অ্যাসেন্ডিং কোলন দেখলাম, প্যারাকোলিক গাটারের স্পেসটা দেখলাম, তারপরে লিভারের আন্ডার সারফেস দেখলাম, রাইট ডোম অফ দ্য লিভার দেখলাম, তারপরে রাইট কলিক ফ্লেক্সার দেখলাম, তারপরে হচ্ছে ট্রান্সভার্স কোলনকে দেখলাম, দেন লেফট কলিক ফ্লেক্সার দেখলাম, স্প্লিন দেখলাম, রাইট এন্ড লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম সে দুটো দেখবো, তারপরে স্প্লিন দেখার আগেই দেখবো, তাই না, রাইট এন্ড লেফট ডোম অফ ডায়াফ্রাম আগেই দেখবো, স্টোমাকের আন্ডার সারফেস দেখলাম, তারপরে আমি ডিসেন্ডিং কোলন দেখলাম, প্যারাকোলিক গাটার দেখলাম, সিগময়েড কোলন দেখলাম, একদম রেক্টামকে দেখলাম, এবং যে মেজেন্ট্রিটা আছে সেই মেজেন্ট্রিটাকে ধরে ধরে দেখলাম যে সেখানে কোথাও কোনো ভিজিবল সিডলিং আমার চোখে পড়ে কিনা, এটা দেখলাম। আর যদি থাকে তাহলে আমাকে বায়োপসি নিতে হবে সেসব জায়গা থেকে। বায়োপসি নিয়ে আমি তো চোখে দেখে অনেক সময় নাও বুঝতে পারি whether this is malignant or not, সেজন্য আমাকে বায়োপসি নিতে হবে, যেটা ভিজিবল লিশন যেসব জায়গা আছে বায়োপসি নিব, নিয়ে আমি ট্যাগ করে দিব দিস বায়োপসি ইজ টেকেন ফ্রম দ্য আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম, this is taken from the omentum, this is taken from the left paracolic gutter, ঠিক আছে।
এরকম করে দিস ইজ টেকেন ফ্রম দ্য লেফট ফ্যালোপিয়ান টিউব। আমি কোথা থেকে বায়োপসিটা নিলাম সেটা আমি স্পেসিফিক্যালি উল্লেখ করে দেবো। উল্লেখ না করে দিলে তো এক্সটেনশন বোঝা যাবে না। যদি কোথাও কিছু না থাকে তখন আমরা কি করি, তখন আমরা মাল্টিপল বায়োপসি নিই। তাহলে তোমার এত কিছু মনে না রাখলেও চলবে। তোমাকে শুধু বলতে হবে যে তুমি সার্জিক্যাল স্টিচিং করবা, এক্সপ্লোরেশন করবা, দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি কোথাও কোনো সিডলিং আছে কিনা, যদি থাকে বায়োপসি, কথা শেষ। ঠিক আছে? আর কি এখানে আর এর চেয়ে বেশি কিছু বলার দরকার নেই। এখন আসো অপারেশনের নাম কি। আমরা এমবিবিএস লেভেলে অনেক কিছু হাতে ঘোড়া শিখবো না, আমাদের যেটুকু বেসিক দরকার শুধু সেটুকু শিখবো। যারা পরে গিয়ে ক্যারিয়ার করতে চায় তারা তখন পরে ভালো করে শিখবে, কিন্তু বেসিক জিনিসটুকু আমার জানতে হবে। তাহলে সার্জারির একটা নাম আছে, ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। কি অপারেশন করবা, তোমার জিজ্ঞাসা করবে কি অপারেশন করবা, তোমাকে বলতে হবে যে যদি আর্লি স্টেজ ডিজিজ হয় তাহলে আমি যে অপারেশন করব তার নাম হচ্ছে হিস্টেক্টমি উইথ bilateral salpingo-oophorectomy with infracolic omentectomy with pelvic and para-aortic lymph adenectomy. pelvic and paracolic না বলে para-aortic বলি, বুঝতে তোমাদের সুবিধা হবে। বিকজ আমরা কি জানি লিম্ফ নোডগুলো থাকে along the supplying blood vessels। হ্যাঁ, তো যেহেতু ওভারিয়ান আর্টারি অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে আসে, তাই না, সে এবং ওভারিয়ান ভেইনটা গিয়ে রেনাল ভেইনে একদিকে ওপেন করে একদিকে ইনফ্রাভেনাল ওপেন করে, তাহলে তারা লিম্ফ চ্যানেলটাও এটাকেই ফলো করেছে। সেজন্য লিম্ফ অ্যাডেনাইটিস আমি কোথায় দেখতে পাবো, আমি লিম্ফ অ্যাডেনাইটিস দেখতে পাবো প্যারাওটিক গ্রুপ অফ লিম্ফ নোডে। ঠিক আছে, তাহলে অপারেশনের নামটা কিন্তু একদম ছোট মুখস্থ করে ফেলতে হবে। যেমন ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার হলে কি চিকিৎসা করবা, সার্জারি। কি সার্জারি করবা, হিস্টেক্টমি উইথ বাইলেটারাল সালপিঙ্গো-ওপোরেক্টমি। তার মানে কি দাঁড়ালো, দুটো ওভারি ফেলে দিচ্ছি, তাই না, গ্রোথ ওভারিতে হয়তো একটা ওভারি আছে কিন্তু আমরা দুইটা ওভারিকেই রিমুভ করবো। কেন করব, কারণ এটা থেকে খুব সহজে স্প্রেড হয়ে থাকতে পারে। আর তার সাথে কি করব, ওমেন্টাম গুলো এখানে ওমেন্টাল সিডলিংটা বেশি হয় বা ওমেন্টাল মেটাস্টাসিস বেশি হয়, সেজন্য ইনফ্রাকোলিক ওমেন্টেক্টমি করে দিব। শুধু মেটাস্টাসিস হওয়ার জন্য না, আমি যদি ইনফ্রাকোলিক ওমেন্টেক্টমি না করি তাহলে ওমেন্টামে মেটাস্টাসিস হলে যেটা হবে সিক্রেশন হবে, প্রচুর অ্যাসিডিক ফ্লুইড তৈরি হবে। শুধু অ্যাসিডিক ফ্লুইডের জন্য একটা পেশেন্টের ডিস্ট্রেস হতে পারে, তাই না, পেট ভর্তি পানি, তার খাওয়া দাওয়া কমে যাবে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, হ্যাঁ, সে নড়াচড়া করতে পারবে না ঠিক মতো। তাহলে অবশ্যই আমি ইনফ্রাকোলিক ওমেন্টেক্টমি করে দিব যাতে তার অ্যাসাইটিসটা আমি প্রিভেন্ট করতে পারি। তো এবং সাথে কি করব, পেলভিক এন্ড প্যারাওটিক লিম্ফ অ্যাডেনেক্টমি করব। এইটুকুই তোমাদের বলতে হবে, এর বাইরে কিছু বলতে হবে না। তোমরা কি বুঝতে পেরেছো? ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার ট্রিটমেন্ট মানে কি? ট্রিটমেন্ট মানে সার্জারি। সার্জারি কেন করবা? সার্জিক্যাল ট্রিটমেন্টের জন্য করব এবং পারোপাটিভ স্টেজিং এর জন্য করব। ওকে ফাইন, ভেরি গুড। স্টেজিং এর সময় তুমি কি করবে একটু বলো, তুমি বলে ফেলবা ঠাস ঠাস করে। দেন হচ্ছে আচ্ছা কি অপারেশন করবো, অপারেশনের নাম জানো? তখন বলতে হবে যে হ্যাঁ জানি, হিস্টেক্টমি উইথ বাইলেটারাল সালপিঙ্গো-ওপোরেক্টমি উইথ ইনফ্রাকোলিক ওমেন্টেক্টমি উইথ পেলভিক এন্ড প্যারাওটিক লিম্ফ অ্যাডেনেক্টমি। এই হচ্ছে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার অপারেশন। এর বাইরে অনেক কথা, অনেক কিছু আসবে। বলবে যে একটা ইয়াং মেয়ে, তোমার রোগীর বয়স তো মাত্র 28 বছর, এই রোগীর কি চিকিৎসা করবা? তুমি বলবা যে এই রোগীর কনজারভেটিভ সার্জারি করতে হবে। কিছু না হোক, 28 বছরের একটা মেয়ের মুখের দিকে তাকিয়ে তো তোমার একটু মনের মধ্যে পীড়া লাগবে, তাই না? একটু মনের মধ্যে চাপ করে উঠবে, আল্লাহ ওর তো বাচ্চা কাচ্চাই নিয়ে আসে হয়নি, বা নিউলি ম্যারিড বা আনম্যারিড, ওর তো সব ফেলে দিলে চলবে না। এই যে চলবে না, এই কথাটুকু তোমার, এই জেনারেল নলেজটুকু তোমার মাথায় আসলেই হবে, এর বাইরে তোমাকে অনেক বেশি কিছু বলতে হবে না। তাহলে যে চলবে না মানে কি, তখন তুমি কনজারভেটিভ সার্জারি করবে। বুঝেছো? বলতে হবে যে ইয়াং লেডি যদি হয় এবং যদি সুবিধাজনক থাকে, মানে কি আর্লি স্টেজ মানে স্টেজ 1 এন্ড স্টেজ 2। আচ্ছা 1 এন্ড 2 মানে আর্লি ডিজিজ। তোমার স্টেজও মনে রাখার দরকার নেই, তুমি বলো যদি পেশেন্টের বয়স কম হয়, আর্লি স্টেজ ডিজিজ হয়, তাহলে আমি তার কনজারভেটিভ সার্জারি করব। মানে যে সাইডে গ্রোথ আছে সেটা ফেলে দিব, অপোজিট ওভারিটাকে প্রিজার্ভ করব। অপোজিট ওভারিতে যে গ্রোথ নাই তোমায় কে বললো? কেউ তো বলে দেয়নি যে অপোজিট ওভারিতে
তুমি দেখছো ক্লিনিক্যালি ভালো, গ্রোথ তো থাকতেও পারে, তুমি একটা সিস্টের মতো হয়ে আছে দেখে মনে করেছো কর্পাস লুটিয়াম সিস্ট, মেবি দ্যাট ইজ এ সাইন অফ ম্যালিগন্যান্ট মেটাস্টাসিস হতে পারে। তাহলে কি করতে হবে, অপারেশন করার সময় তাকে ফ্রোজেন সেকশনের ফ্যাসিলিটি রেখে ওই ওভারিটা থেকে ফ্রোজেন সেকশন বায়োপসি করে নিয়ে দেখতে হবে যে কোনো ম্যালিগন্যান্সির কোনো সুযোগ আছে নাকি নাই। যদি ম্যালিগন্যান্সির কোনো চান্স না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা তার কি করব, কনজারভেটিভ সার্জারি করে ওভারিটিকে প্রিজার্ভ করে আসবো। কেন এই আমার ফ্রোজেন সেকশন করা লাগলো, কারণ হচ্ছে আমি ওভারিটা প্রিজার্ভ করছি, কেন প্রিজার্ভ করেছি, যাতে ও আবার বাচ্চাটা নিতে পারে। এখন ও যদি বাচ্চাই না নিতে পারে তাহলে তো আমার প্রিজার্ভ করে কোনো লাভ নাই। কেন, আমি একটা সিট অফ ম্যালিগন্যান্সি যদি রেখে আসি তাহলে অল্প দিনের মধ্যেই কিন্তু পেশেন্টটা ভিজিবল ম্যালিগন্যান্সি নিয়ে আসবে, ম্যালিগন্যান্সি সিমটম নিয়ে আসবে, তাই না? একটা অলরেডি ম্যালিগন্যান্সি ডিপোজিট হয়ে আছে, তার তো বাড়তে বেশি দিন লাগবে না। তো আমি রাখছিলাম যে ও আবার বাচ্চা কাচ্চা নিবে, এখন 6 মাস পরেই আবার ম্যালিগন্যান্সি নিয়ে আসলো, বাচ্চা কখন নিল, বাচ্চা তো নিতে পারলো না, অথবা বাচ্চা নিলেও সে একটা আর্লি প্রেগন্যান্সি, চার্জ চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু ফ্রোজেন সেকশন করতে হবে, বুঝতে পেরেছো? তো তুমি যদি অনলি মনে রাখো ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের চিকিৎসা, ওই একটা জিনিসই মনে রাখো, বাকি জিনিস কি তোমাকে বানাইতে হবে, সিনথেসিস। এবং তুমি যদি খুব জেনারেল নলেজ অ্যাপ্লাই করো, দেখো সবকিছু তোমার মনের মধ্যে চলে এসেছে। বই খাতা পড়ে এত কিছু মনে রাখা সম্ভব না, বিকজ ফিফথ ইয়ার মানে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের মাস্টার হইতে হবে। তাহলে মাস্টার অফ অল বাট নোজ লেস দ্যান এ এক্সপার্ট। হ্যাঁ, সেই জায়গাটায় নিজেকে খুশি রাখতে হবে। তুমি যদি মনে করো না আমি সব পড়ে ফেলবো, তাহলে তোমার ব্রেন ফুলে উঠতে পারবে না। তাহলে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এখন ক্লিয়ার হয়েছে যে কি করবা, করবা যে সার্জারি করবা, কমপ্লিট সার্জারি মানেই তো রেডিক্যাল সার্জারি আমরা বললাম, সাথে আরো কিছু বললাম। আর যদি একটা অল্প বয়সী মেয়ে হয়, শর্ত হচ্ছে যে হ্যাঁ আমি তাকে রাখতে পারবো যদি আর্লি স্টেজে ডিজিজ হয়, কিন্তু লেট স্টেজ হলে কি করতে হবে, কমপ্লিট সার্জারি করতে হবে। সেখানে লেট স্টেজে কিন্তু কমপ্লিট সার্জারি সম্ভব না, সেখানেই আমরা বলছি ডিবাল্কিং সার্জারি করানো। এবার বুঝেছো? তাহলে আর্লি স্টেজ ডিজিজ ইয়াং উইমেন যদি হয় তার জন্য চিকিৎসা কি, ইউনিল্যাটারাল সালফিঙ্গোফোরেক্টমি, অথবা আমরা বলি ইপসিল্যাটারাল। ইউনিল্যাটারাল না বলে আমি বলি ইপসিল্যাটারাল। ইউনিল্যাটারাল মানে আবার কি, তুমি কোন সাইডের ইউনিল্যাটারাল বলছো, তুমি কি রাইট ওভারির কথা বলছো না লেফট ওভারির কথা বলছো? তুমি বলবে যে যেদিকে গ্রোথ আছে সেদিকের কথা বলছি, তাহলে সেটা বলা হলো ইপসিল্যাটারাল, IPSI, ইপসিল্যাটারাল সালফিঙ্গোফোরেক্টমি, মানে ডিজিজ দিকেটা আমরা ফেলে দিচ্ছি। এবং শর্ত হচ্ছে যে যখন তার বাচ্চা নেওয়া কমপ্লিট হয়ে যাবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা তাকে বাচ্চা নিতে বলবো। বাচ্চা নেওয়া কমপ্লিট হয়ে গেলে তাকে কমপ্লিট সার্জারি করে ফেলতে হবে, বিকজ দেয়ার ইজ এ চান্স অফ রিকারেন্স। এবং তোমরা জানো যে খুব আর্লি স্টেজ যদি হয় তাই সার্ভাইভাল রেট অনলি 5 ইয়ার্স। হ্যাঁ, সুতরাং সেটা একটা বড় মারাত্মক ঝুঁকি একটা মানুষের জীবনের জন্য। ঠিক আছে, তাহলে বলেছি আমরা অ্যাডভান্সড স্টেজ মানে স্টেজ 3-4 ডিজিজ যদি হয়, স্টেজ 3-4 কি আমরা পড়ে এসেছি না, ফিগো স্টেজ 3-4, ওটাই স্টেজ 3-4 ডিজিজ। হ্যাঁ, তার ক্ষেত্রে আমরা করব সাইটোরিডাকটিভ বা ডিবাল্কিং সার্জারি। তাহলে আমরা কি করতে পারি, এখানেও সাইটোরিডাকটিভ সার্জারিতেও তাই, আমরা হিস্টেক্টমি করে দিব, বাইলাটারাল সালফিঙ্গোফোরেক্টমি করব, কমপ্লিট ওভেন্টেক্টমি করব, রেক্টোপেরিটোনিয়াল লিম্ফ নোড স্যাম্পল করব, এবং ডিসেকশন অফ এনি মেটাস্ট্যাটিক টিউমার, যেখানে যাই গ্রোথ আছে সব কমিয়ে আনবো যাতে কেমোথেরাপি দেওয়াটা সুবিধা হয়। কিন্তু আমরা যখন প্রথম বলেছিলাম আর্লি স্টেজে এল্ডারলি ওমেনদের জন্য, তখন কিন্তু আমরা বলেছি হিস্টেক্টমি, বাইলাটারাল সালফিঙ্গোফোরেক্টমি, ইনফ্রাকলিকোমেন্টেক্টমি, পেলভিক প্যারাওটিক লিম্ফেডেক্টমি, কিন্তু আমরা কিন্তু সেখানে ডিসেকশন অফ এনি মেটাস্ট্যাটিক টিউমার বলিনি, বিকজ ইট ইজ সেখানে কোনো মেটাস্টেসিস থাকার কিন্তু কথা নয়, ক্লিনিক্যালি দেখতে পারার মতো কোনো মেটাস্টেসিস থাকার কথা নয়। সেজন্য স্টেজ 1 এর 2 তে আমরা কমপ্লিট সার্জারি মানে কমপ্লিট সার্জারি। বাট ইন কেস অফ স্টেজ 3 and 4 আমরা মেটাস্ট্যাটিক রিসেকশন অ্যাজ ফার অ্যাজ পসিবল করি। বলা হয় যে লেস দেন 2 সেন্টিমিটার যেন রেখে আসি। লেস দেন 2 সেন্টিমিটার রাখতে চাইলে কি রাখা যায়, দেখা যাবে যে আমরা আসলে আনতেই পারছি না, রিস্ক অফ ব্লিডিং অথবা একটা অর্গান ইনজুরি হওয়ার রিস্ক আছে, তখন হয়তো সবটা করা যায় না। সেজন্য আমরা যতটা সম্ভব ততটাই করব, দ্যাট ইজ ডিবাল্কিং সার্জারি অথবা
সাইটো রিডাকটিভ সার্জারি। ঠিক আছে, অপারেশন শেষ, তোমার সার্জারি শেষ। এখন তুমি কি করবে? এখন তুমি চয়েস করবে whether you go for adjuvant chemotherapy or not. আমরা তখন এর আগে বলে এসেছি what do you mean by adjuvant chemotherapy, what do you mean by neoadjuvant chemotherapy. তো adjuvant chemotherapy লাগবে নাকি লাগবে না? আমি কেমোথেরাপি দিচ্ছি কেন? আমার পেশেন্টকে হেলদি রাখার জন্য, কিন্তু প্রয়োজন ছিল না। শুধুমাত্র কেমোথেরাপি দেওয়ার জন্য আমার রোগীটা খারাপ হয়ে গেল, মারা গেল, তাহলে তো আমি তাকে সেই কেমোথেরাপি দিব না। সো you must critically judge whether adjuvant chemotherapy is needed or not. দেখেছো? তাহলে স্টেজিং, গ্রেডিং, প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই যে তোমরা এমবিবিএস পাস করে কেউ প্যাথোলজিস্ট হবে, কেউ হিস্টোপ্যাথোলজিস্ট হবে, কেউ সাইটোপ্যাথোলজিস্ট হবে, যে যাই হবে তাকে কিন্তু তার কাজটা নিখুঁত করে শিখতে হবে। নিখুঁত করে শিখতে হলে সেটার জন্য তোমার এক্সপার্টিস ডেভেলপ করতে হবে, সেজন্য তোমাকে নলেজেবল হতে হবে, অন্যের এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে, তোমার একটা ডিপ ইনসাইট লাগবে, ডেভোশন লাগবে। আদারওয়াইজ এই যে সারাদিন আমাদের দেশে লোকে বলে না যে ডাক্তাররা চিকিৎসা ভালো জানে না। চিকিৎসা ভালো জানতে হলে তো একটার সাথে একটা রিলেটেড। একটা হচ্ছে আমি একটা পার্সন, আমি একটা ডাক্তার, আমার একটা এক্সপার্টিস আছে, আমার একটা লেভেল আছে এক্সপার্টিস, তাই না? সো আমার এক্সপার্টিসকে আমার যেমন কমপ্লিট করতে হবে, যেই সনোলজিস্ট আমাকে হেল্প করছে, সিটি স্ক্যান এমআরআই দিয়ে যে আমাকে হেল্প করছে, তার এক্সপার্টিস ঠিক কমন হতে হবে। যে প্যাথোলজিস্ট আমাকে হেল্প করছে, যে সাইটোপ্যাথোলজিস্ট আমাকে হেল্প করছে, তার এক্সপার্টিস তেমন হতে হবে। যে মেশিনটা নিয়ে এসে আমাদের সামনে দিয়েছে, সেই মেশিনটা ভালো হতে হবে। একজন খুব ভালো সনোলজিস্ট, ভীষণ ডেডিকেটেড, কিন্তু ওনার মেশিনের রেজলিউশনটা অত ভালো না, তাহলে উনি কিভাবে করবেন? বোঝা গিয়েছে? একটা সিটি স্ক্যান মেশিন, তার স্লাইস হয়তো 60-70 পিস শেষ, তাহলে হলো না। এরপরে আমরা যখন রোগীটাকে সার্জারি করছি, আমার ইনস্ট্রুমেন্ট, আমার ওটি ফ্যাসিলিটি, আমার অ্যানেস্থেসিওলজিস্ট সবকিছু ভালো, সেই রকম ভালো লাগবে। তারপরে মেশিন পত্র ভালো লাগবে। আমি যে ড্রাগ ইউজ করছি, আমার সেই কেমোথেরাপিউটিক এজেন্ট নকলে বাজার ভর্তি, তাহলে কি হচ্ছে বলো দেখি? আমাদের দেশের ডাক্তাররা কি ভালো কাজ করতে পারছে কি পারছে না? আমরা যারা ক্লিনিশিয়ান, আমরা একদম পেশেন্টের মুখোমুখি, পেশেন্টের হাতে হাত আমাদের, তাই না? সেজন্য রুগী আমাকে দেখছে, সে তো এত আমার পিছনে এত কাহিনী আছে, সে কিন্তু তা জানে না। সে আমার কাছে সকল বিশ্বস্ততা চায়, সকল আস্থা রাখতে চায়, সে তার চিকিৎসাকে কস্ট ইফেক্টিভ করতে চায়, সে আন্তরিকতা চায়, সে সুস্থতা চায়। উনি এসেছে, অনেক ভালো ভালো কথা বলেছি, ওনার লোকেদের সাথে ভালো ভালো কথা বলেছি, তারপরে চিকিৎসা হয়ে গিয়েছে পুরা উল্টা। আমাকে ধরে মারবে ছাড়া কি করবে বলো? তো সেই জন্য বলছি যে আমরা যেহেতু এই প্রফেশনে আছি, এবং শুধু এইটুকু নয়, এই প্রফেশনের সাথে কত কিছু রিলেটেড, তাই না? মানে আমাদের সাবজেক্ট রিলেটেড আরো যে সমস্ত মানুষেরা আছে, তাদের প্রত্যেককেই কিন্তু একটা সিঙ্গেল গোলের দিকে তাকাতে হবে, দ্যাট ইজ দ্য বেস্ট রেজাল্ট ফর দ্য পেশেন্ট। তাহলে বেস্ট হইতে হলে তার সুস্থতা এনশিওর করা, ফিজিক্যাল, মেন্টাল, তাকে কস্ট ইফেক্টিভ করা, চিকিৎসাটাকে অ্যাক্সেসিবল করা, অ্যাফোর্ডেবল করা, ইকুইটি দেওয়া চিকিৎসায়, কত কিছু আছে। হ্যাঁ, তো সেই জন্য প্রত্যেকেই যে যে জায়গায় যাই, আমাদেরকে সেই সব জায়গাটাতে প্রথম হলো নিজেকে স্ট্যান্ড করতে হবে প্রপারলি, এবং তোমার এনভায়রনমেন্ট থেকে ময়লা ধুলা আবর্জনাকে দু হাতে সরিয়ে সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। মুখ বন্ধ করে শুধু ভালো ডাক্তার হতে চাইলে হবে না, আমাদেরকে আমাদের হেল্পিং পার্সন যারা, তাদেরকে আমাদের মতো করে এগিয়ে নিতে হবে, তাদেরকে মোটিভেশন দিতে হবে, তাদেরকে এথিক মানতে শেখাতে হবে, তাদেরকে মোরালের কাছে ফিরে আনতে হবে। পৃথিবীর সব মানুষই ব্যবসা করবে, ব্যবসা মানে লাভ করবে, প্রফিট ছাড়া ব্যবসা করলে চলবে না, বিকজ তার লাইভলিহুড ওটার মধ্যে টিকে আছে, তার ভালো থাকা, তার ভালো খাওয়া পড়া, উন্নতি, সে মানুষকে হেল্প করবে, সবকিছু এই ব্যবসার মধ্যে টিকে আছে। তাহলে তুমি একটা ব্যবসা যে করবে, তাকে জানতে হবে যে আমি একটা অনেস্ট বিজনেসম্যান, হ্যাঁ, আমি একটা অনেস্ট এন্টারপ্রেনার, এবং সব জায়গাতেই কিন্তু অনেস্টি আছে, মোরাল আছে, এথিক্স আছে, যার জন্য হয়তো ওই বিজনেসটা টিকে আছে, কিন্তু তার মধ্যে অনেকে 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর করে যাচ্ছে, এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমরা সবাই এফেক্টেড হচ্ছি। আমার কাছে রুগী এসে ক্ষতি হচ্ছে কার? আর একজনের মা বাবা ভাই বোনের, আবার আমার মা বাবা ভাই বোন আরেকজনের কাছে গিয়ে এফেক্টেড হচ্ছে, ইভেন আমি একজনের কাছে গিয়ে এফেক্টেড হচ্ছি। তো যাই হোক, মানে যেখানে ছিলাম সেখানেই ফিরছি, কিন্তু এই জিনিসগুলো আমাদের বাস্তব লাইফের জন্য অনেক প্রয়োজন। শুধু পড়া শিখলে হবে না, শুধু সার্টিফিকেট হাতে গিয়ে তুমি যদি মনে করো যে আমি
সোশ্যালি একটা মানুষকে সার্ভিস দিচ্ছি মানে কি, ইউ আর পার্ট অফ দ্য সোসাইটি। তখন কিন্তু তোমার সার্টিফিকেট আর ওই ম্যাডাম পড়িয়ে দিল আর সার্জারি ট্রিটমেন্ট দিব, এটা কিন্তু তোমার সব নয়। সব দিকে তোমার নজরটা থাকতে হবে, অল স্কয়ার। হ্যাঁ, তো সেজন্য একটা ডাক্তার কিন্তু চাইলে সোসাইটিতে অনেক চেঞ্জও আনতে পারে, তার সে ক্যাপাবিলিটি আছে, কারণ মানুষ তার কাছে আসতে বাধ্য এবং মানুষকেও সে সার্ভিস দিতে বাধ্য। বিকজ আমাদের তো আর কোনো অ্যাপ্লিকেশন ফিল্ড নাই, মানুষই আমাদের সব, রুগী আমাদের সব, রুগী আমাদের পৃথিবী, সেই পৃথিবীটা সুন্দর করে রাখতে হবে আমাদেরকে। ওকে, তো আমরা ছিলাম অ্যাডজুভেন্ট কেমোথেরাপিতে। তাহলে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব কখন? স্টেজ 1A এবং গ্রেড 1। তাহলে এই যে স্টেজিং এ যদি আমি ভুল করে থাকি, আমি হেলাফেলা করে স্টেজিং করে থাকি, আমি প্রপারলি জানি না, আমি একজন গাইনি অঙ্কোলজির লোক না, আমি একজন গাইনোকোলজিস্ট না, আমি একজন সার্জন। রুগী আমার কাছে আসছে, আমার মন চেয়েছে, আমি তাকে ধরে উপরেক্টমি করে দিচ্ছি। রুগী জানে যে হ্যাঁ ওই ডাক্তার সাহেবের হাত খুব ভালো, ওনার কাছে গেলে অনেক ভালো হয়, সেই জন্য রুগী এসছে আমার কাছে। তাহলে আমাকে তো বলতে হবে যে আমি তোমার সাবজেক্টটার স্পেশালিস্ট নই, আমার কাজের মধ্যে কোথাও ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আমি হয়তো তোমাকে অপারেশন করে দিতে পারি, বাট দ্যাট ইজ নট অল ফর ইউর অল সেফটি। সুতরাং তাকে কিন্তু সে কথাটা বলতে হবে, এটা যদি কেউ না বলে হি ইজ আনএথিক্যাল। সেই জন্য আমাদেরকে প্রপার কাজটাই প্রপারলি করতে হবে। দেখো আমি বারবার এই স্টেজ 1 এর কথা নিয়ে কিন্তু আমি অনেক জায়গায় কিন্তু ঘুরে আসলাম, বিকজ স্টেজ 1A ইজ স্টেজ 1A। তুমি যদি তার পেরিটোনিয়াল ওয়াশিং না নিয়ে থাকো, পেরিটোনিয়াল ফ্লুইড নিয়ে তার টেস্ট না করে থাকো, তুমি যদি তার অপোজিট ওভারি না দেখে থাকো, তুমি যদি ক্লিনিক্যালি এক্সপ্লোর করে না থাকো, মেবি তোমার চোখের সামনে নাই, মেবি সেটা গিয়ে কোথায় বসে আছে, রাইট কলিক ফ্লেক্সারে গিয়ে বসে আছে একটা সিবলিং। তুমি যদি সেটা সার্চ না করো এবং তুমি যদি সেটা মিস করো, দিস মাইট নট বি এ কেস অফ স্টেজ 1A। কিন্তু আমরা বলছি যে স্টেজ 1A মানে নো অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। তাহলে দেখেছো যে সার্জন এখানে স্টেজিং করছে সো ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্ট সার্জন কখন মিস করবে আর কখন মিস করবে না, তার মনের মধ্যে যদি থাকে যে স্টেজ 1A মানে স্টেজ 1A, পেশেন্টের ফার্দার ট্রিটমেন্ট, পেশেন্টের বাঁচা মরা ডিপেন্ড করছে আমার স্টেজিং এর উপরে, দেখো সে কিন্তু অনেক সতর্ক হবে, সে কিন্তু মিস করবে না। কিন্তু একজন ক্যাজুয়াল সার্জন, একজন এমবিবিএস ডাক্তার, অনেক কিছু তার জানা নাই, বাট হি ইজ ডুইং সার্জারি এভরি ডে। উনি বলছেন আমি কত টিউমার করলাম আমার বাড়িতে, রুগী এসে কত ভালো পজিটিভ ফিডব্যাক দিয়ে যায়, বাট এনি ডে হি ক্যান মিস ইট। তাহলে তাকে অনেক আপডেটেড নলেজ রাখতে হবে, কারণ এই মিসিং মানে তার ফুল লাইফের মিসিং। আমরা তাকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিলাম না, রুগী 6 মাস 1 বছর পরে এসে বললো তার একটা ভার্কোস লিম্ফ মেটাস্টাসিস হয়ে বসে আছে, অথবা এসে বললো যে তার ব্রেস্টে একটা চাকা ফিল করছে, হুইল বি রেসপন্সিবল? বলো, কে রেসপন্সিবল এই তার এই ভোগান্তির জন্য? উই পিপল। এবার বুঝতে পারছো যে আমরা আসলে ভালো চাই মুখে মুখে বললে হবে না, ভালো করার মতো অ্যাবিলিটি থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে, নিয়ত পাক্কা হতে হবে, মোরাল ঠিক হতে হবে, এথিক্স মানতে হবে। এই যে সোসাইটির মধ্যে এই জিনিসগুলা অনেক ছড়িয়ে আছে, আমাদের রোগীদের অনেক সাফারিংস আসলেই কিন্তু আমাদের হচ্ছে। সো স্টেজ 1A and গ্রেড 1A means no adjuvant chemotherapy। কিন্তু স্টেজ 1 এর আর যে স্টেজিং আছে তার মানে বিসি, সেখানে কিন্তু অবশ্যই আমি অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব, এবং আর যেগুলো স্টেজ আছে সেগুলোর ক্ষেত্রে আমি সার্জারি করব, আমি ডিবাল্কিং করি আর কমপ্লিট সার্জারি করতে পারি, যদি পারি করব, করে অবশ্যই আমি অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব। হ্যাঁ, তাহলে ওয়াইডলি পোস্ট অপারেটিভ কেমোথেরাপি ইজ ইউজড কেন করছি আমরা? টু প্রলং দ্য রিমিশন এন্ড সার্ভাইভাল। ঠিক আছে, এখন দেখো কেমোথেরাপিটা আমরা কিভাবে দিতে পারি। একটা হতে পারে সিঙ্গেল এজেন্ট, যেমন সিসপ্লাটিন দিতে পারি, কার্বোপ্লাটিন দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা বলছি যে কার্বোপ্লাটিন হচ্ছে বেটার অপশন দেন সিসপ্লাটিন, কারণ এর সাইড ইফেক্টটা কম। নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপির ব্যাপারে তোমাদের কিছু বেশি জিজ্ঞাসা করবে না, তোমরা শুধু নামটা বললেই হবে। কেমোথেরাপি মানে এই একই গ্রুপ অফ ড্রাগ ইউজ করা হয়। তাহলে কম্বিনেশন কেমোথেরাপি যেটা, আমরা কিন্তু কম্বিনেশন কেমোথেরাপিও দিতে পারি। সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন, কম্বিনেশনের মধ্যে আরো আছে যেমন এরকম যে কেমোথেরাপি আছে সবগুলো দিয়ে আবার কম্বিনেশন কেমোথেরাপি দেওয়া যেতে পারে। সেগুলো কিন্তু চয়েস করবে কে? চয়েস করবে গাইনি অঙ্কোলজিস্ট, যে সে হচ্ছে
চয়েস করবে কম্বিনেশন কেমোথেরাপি মানে সে কি দিতে চায়। আচ্ছা, এটুকু পর্যন্ত যে আমরা বললাম, এটুকু পর্যন্ত তোমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা আমাদের একটু বলো। No question? আচ্ছা, এরপরে একটা প্রশ্ন করেছে যে হাইলি ভাস্কুলার হলে কি আমরা সার্জারি করব না? হ্যাঁ, আমাদেরকে সার্জারি করতে হবে। সার্জন এখানে যে অঙ্ক সার্জন আছে সে জানে হাউ হি ক্যান ডু দ্য সার্জারি। হ্যাঁ, তাহলে যদি এখানে তুমি বলেছো যে ভাস্কুলারিটি, আমরা যেটা বলেছিলাম যে গ্রোথের উপরে অ্যাংরি লুকিং ভেসেল থাকতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্জারি করতে কোনো অসুবিধা নেই, বিকজ সেই সেই ভাস্কুলারিটিতে আমরা টাচ করবো না। আমরা কি জানি? আমরা জানি যে ওভারির একটা পেডিকেল আছে, তাহলে ওভারি যতই ভাস্কুলার হোক না কেন আমরা যখন ওই পেডিকেলটাকে ধরবো, একটা ধরবো ওভারিয়ান পেডিকেল, আর একটা হলো সে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট থেকে সাপ্লাই পাই। আমরা যখন এই দুটো সাইড ব্লক করে দিব তখন যতই ভাস্কুলার হোক অত বেশি ব্লিডিং কিন্তু হবে না। সো উই ক্যান গো ফর দ্য কমপ্লিট সার্জারি, আমরা করতেই পারি, কিন্তু করতে পারি না কখন? যখন ইন্টেস্টাইন দিয়ে মোমেন্টাম দিয়ে একটা কেক ফর্মেশন হয়ে থাকে, তুমি ভিতরে ঢুকতেই পারছো না, বড় বড় ভেসেল চারিদিকে, ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে, ইন্টেস্টাইনে ইনভেড করে গিয়েছে, তখন কিন্তু আমরা কমপ্লিট সার্জারিটা করতে পারি না। তখন যে সার্জারিটা করা হয় বলা হচ্ছে সেটাকে বলছি আমরা ডিবাল্কিং সার্জারি। তখন আমরা কি করি? তখন আমরা পুরো পেরিটোনিয়ামকে শুদ্ধ তুলে নিয়ে আসি। তো সেটা সার্জন পরে করতে পারবে না আমরা। মানে আমরা কি এটুকু বুঝেছি? আমাদের কোনো কোশ্চেন কিন্তু দেখছি না। অনেকে জয়েন করেছো, অনেকে জয়েন করেছো, আমি কিন্তু কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। তো যেহেতু কোশ্চেন দেখছি না সেহেতু আমাদের পরে আর সামান্য কিছু আছে আমরা বলবো, সেটা হচ্ছে যে জার্ম সেল টিউমারের কথা আমরা বলেছিলাম আগের দিন, একটু কি জন্য বলেছিলাম? টিউমার মার্কার বলতে গিয়ে বলেছিলাম যে আমরা করছি এপিথেলিয়াল ওভারিয়ান টিউমার। তোমাকে কি প্রশ্নটা জিজ্ঞাসা করেছে সেটা আগে বুঝতে হবে। তাহলে এপিথেলিয়াল ওভারিয়ান টিউমারের মার্কার আর জার্ম সেল টিউমারের মার্কার ডিফারেন্ট, আমরা সেটা গতদিন বলেছিলাম, তাই না? সো দ্যাট জার্ম সেল টিউমারের মার্কার কি আছে? দেখো জার্ম সেল টিউমার কি কি আছে আমরা বেশ অনেকবার এইসব জায়গা রিপিট করেছি। মমতাহিদা লিখেছে বুঝেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বুঝে থাকলে আমি খুবই খুশি হলাম। জার্ম সেল টিউমার আমরা আগেও পড়েছি। জার্ম সেল টিউমারের মধ্যে আছে ডিটারমিনোমা, এমব্রায়োনাল কার্সিনোমা, তারপরে হচ্ছে এন্ডোডার্মাল সাইনাস টিউমার, কোরিওকার্সিনোমা, আর কি আছে? টেরাটোমা। টেরাটোমার মধ্যে আছে বেনাইনটাকে আমরা বলছি ম্যাচিউর টেরাটোমা বা ডার্মাইড সিস্ট, আর একটা হতে পারে ইম্যাচিউর টেরাটোমা। তাহলে আমরা আজকে ম্যালিগন্যান্ট পার্ট নিয়ে কথা বলছি, আমরা আজকে বেনাইন পার্ট নিয়ে কথা বলছি না। সুতরাং আমরা এখানে ডিটারমিনোমার কথা বলবো মেইনলি, বিকজ এটা হচ্ছে একটা কমন জার্ম সেল টিউমার। কেমন বয়সে হয়? বিফোর 30, তাই না? সেজন্য আমরা বলেছিলাম ধরো 20 ইয়ার্স এর একটা মেয়ে একটা সলিড ওভারিয়ান টিউমার নিয়ে এসেছে এবং তার কোনো ফাংশনাল হরমোনাল কোনো ফিচার নাই। তার মানে এই কথাটা কেন বললাম? এই জন্য বললাম যে একটা হরমোন প্রডিউসিং টিউমার বা সেক্স করিস্টোমাল টিউমার সেটাও সলিড হবে, কিন্তু সেখানে সাধারণত হরমোনাল ফিচার গুলো থাকবে। তো তা সেসব কিছু নাই, কিন্তু তার কি আছে? একটা সলিড টিউমার আছে। তাহলে মোস্ট প্রবাবলি এটা ডিপ জার্মিনোমা। এখন তুমি একে ডায়াগনোসিস করার জন্য কি কি পন্থা নিবে? আল্ট্রাসাউন্ড করবে, সিটি স্ক্যান করবে, তারপরে হচ্ছে তোমার মার্কার করবে। তাহলে কি আমরা সব মার্কার করবো? CA125, C99, CA, LDH, আলফা পিটোপ্রোটিন সব করবো না? আমাদের সব করার দরকার নাই, বিকজ দিস ইজ সাসপেক্টেড কেস অফ জার্ম সেল টিউমার। আমি জার্ম সেল টিউমার ইনভেস্টিগেশনটাই আগে করি, সেটা যদি নেগেটিভ আসে এই বয়সে যে এপিথেলিয়াল হবেই না এমন কোনো কথা নেই, তখন আমরা করি। আর
এটা কিসে হয় দেখো 5% অ্যাসোসিয়েটেড উইথ ডিসজেনেটিক গোনাড। এই কথাটুকু শুধু বলতে পারলে হবে, যেটা কি ধরনের টিউমার তুমি মনে করছো। তুমি বয়সের দিকে তাকিয়ে বলবা, আর্লি এজে হলে বলবা ডিসজারমিনোমা, একটা 45-50 পোস্ট মেনোপজাল হলে বলবা এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার, তাই না? যদি হিউজ হয় তাহলে বলবা মিউসিস অ্যাডিনোমা অথবা অ্যাডিনোকার্সিনোমা, তার চেয়ে একটু ছোট সাইজ হলে বলবা সিরাসিস অ্যাডিনোমা বা অ্যাডিনোকার্সিনোমা। এগুলো শুধু বলার জন্য বলা, কোনো মানুষই, কোনো প্রফেসর, কোনো এক্সপার্ট কেউই কিন্তু ক্লিনিক্যালি বলতে পারবে না যেটা কি ধরনের টিউমার। সুতরাং তোমার কি সমস্যা তুমিও তাই করবা। ওকে, দ্যাট ইজ প্রভিশনাল, ইজ প্রভিশনাল। তাহলে এটা হলো ডিসজারমিনোমাটা হচ্ছে ডিসজেনেটিক গোনাডে হয় এবং এটার মেল কাউন্টার পার্ট হলো সেমিনোমা। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট বলা ছিল, ডিসজারমিনোমা ইজ হাইলি সেনসিটিভ টু কেমোথেরাপি এন্ড রেডিওথেরাপি। এটা একটা আশার কথা। সেজন্য ডিসজারমিনোমার স্টেজিং নিয়ে অত বেশি মাথা ব্যথা নেই। আমরা জানি যে স্টেজেই তোমায় পাই না কেন, আমরা কিন্তু কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো করে ফেলবো। তো মন্দের মধ্যেও কিছু কিছু ভালো আছে। ইফাত ঠিকই লিখেছে যে সব মার্কার করবে না, ডিসজারমিনোমার মার্কার করবে। তোমাদের কি ডিসজারমিনোমার মার্কারের কথা মনে আছে? আমি অবশ্য কেবল বলেই দিয়েছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা জার্ম সেল টিউমারের মার্কার, নট ডিসজারমিনোমা। কিন্তু আমরা তো জানি না জার্ম সেলের কোনটা থেকে হয়েছে, আমরা জানি না, আমরা বলছি কমনলি ডিসজারমিনোমা। তো জার্ম সেল টিউমারের মার্কার হচ্ছে এইচসিজি। এইচসিজিটা যেমন কোরিওকার্সিনোমাতে আমরা পাবো, আলফা ফিটোপ্রোটিন যেমন এন্ডোডার্মাল সাইনাস টিউমার হলে আমরা পাবো, তারপরে ডিসজারমিনোমাতে আমরা ল্যাকটিক ডিহাইড্রোজেনেসটা এক্সেস পাবো। ঠিক আছে, আবার অনেক সময় কিন্তু মিক্সড ভ্যারাইটি হয়, সেটা আমরা সবসময় বলছি যে ওভারিয়ান টিউমার হলে কিন্তু মিক্সড ভ্যারাইটি হওয়ারও রিস্ক থাকে, তাহলে আমাদের কম্বিনেশন দেখা লাগতে পারে। এখন দেখো, এখন আবার কি ছোট মুখস্থ, ঠিক আছে, মিক্সড সরি বললাম জার্ম সেল টিউমার, জার্ম সেল টিউমার হোক বা সেক্স কড স্টোমাল টিউমার হোক, যেটাই হোক সেক্ষেত্রে আমাদের চিকিৎসা হচ্ছে ইয়াং পেশেন্ট হলে ইউনিল্যাটারাল বা ইপসিল্যাটারাল সালফিঙ্গো ওফারেক্টমি। কেমন করে আমরা, যেহেতু এটা সেনসিটিভ টু কেমোথেরাপি এন্ড রেডিওথেরাপি, তাহলে আমরা কেমোথেরাপি দিব, আমরা এখানে রেডিওথেরাপি দিতে পারি। সেনসিটিভ মানে যে অনকোলজিস্টকে মেজার করে বুঝতে হবে যে তোমার ইন্টেস্টাইন বা সারাউন্ডিং যে স্ট্রাকচার গুলো আছে, রেডিওথেরাপি গুলো দিলে সেটাতে হ্যাজার্ড কতটুকু হবে, নাকি হেলদি সেলকে টাচ করার আগেই ক্যান্সার সেল ডেড হয়ে যাবে, সেটার উপর ডিপেন্ড করে সে চিন্তা করবে রেডিওথেরাপি দিবে কি দিবে না। কিন্তু কেমোথেরাপিটা অবশ্যই সেটা। সরি, আসো আর কিচ্ছু বলবো না এখানে, তোমরা কিচ্ছু বলবে না। যত সেক্স কড স্টোমাল টিউমার হোক, যত জার্ম সেল টিউমার হোক, ট্রিটমেন্ট কি ইপসিল্যাটারাল সালফিঙ্গো ওফারেক্টমি করে, বিকজ এটা ইয়াং বয়সে বেশি হয়। এখন ধরো এজের একটা মানুষের হয়েছে, তাহলে নিশ্চয়ই তার কমপ্লিট সার্জারি হবে, সেখানে আবার ইপসিল্যাটারাল কি। আমরা তো একটা বেনাইন ওভারিয়ান টিউমারের জন্য বলছি, যদি তার বয়স 48, 49, 50 হয়, তুমি যদি একটা বেনাইন ওভারিয়ান টিউমারের জন্য অপারেশন করো, তাহলে তুমি কি অপারেশন করবা? হিস্টেক্টমি উইথ বাইল্যাটারাল সালফিঙ্গো ওফারেক্টমি। আর এখন তোমার একটা জার্ম সেল টিউমার ধরা পড়েছে, একটা এজেড পেশেন্ট, পেরিমেনোপজাল এজেড পেশেন্ট, নিশ্চয়ই তার ক্ষেত্রে তুমি ইপসিল্যাটারাল সালফিঙ্গো ওফারেক্টমি করবে না, ঠিক আছে না কথাটা? সেক্ষেত্রে তুমি অবশ্যই টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করবে, বাইল্যাটারাল সালফিঙ্গো ওফারেক্টমি করবে, আর ইনফ্রাকোলিক ওভেন্টেক্টমি করবে, আর প্যারাওটিক লিম্ফ নোড বা পেলভিক লিম্ফ নোড অ্যাডনেক্টমিও করবে। সুতরাং তফাৎটা বোঝা গিয়েছে। একটা 22, 25, 28 বছরের মেয়ের কাছে দাঁড়িয়ে আমরা সব ফেলার কথা বলতে পারি না, জানের মধ্যে একদম ছাপ করে দিতে হবে। রোগী মানে তোমার জীবন, তোমার শিক্ষা, তোমার এক্সপার্টিস, হ্যাঁ, তুমি কি মানুষ কি মানুষ নয় সেটার ফলাফল। মানুষ বলে কি, বৃক্ষ তোমার পরিচয় কি, ওই ফলে পরিচয়। তো আমাদের বৃক্ষ, আমরা বৃক্ষ হলে তোমরা আমাদের ফল। তোমরা যেখানে যত ভালো করবে, লোকে জানবে হ্যাঁ আমরা পড়িয়ে শিখে একটা ভালো মানুষ তৈরি করেছে। ভালো মানুষ হও এবং ভালো ডাক্তার হও, বুঝেছো? আর তোমাকে কালচারটা বুঝতে হবে, কারণ হ্যাঁ অনেক সময় আছে যে তুমি আরেকজনের মতো খারাপ নও, দুষ্ট নও, তুমি সত্যি ভালো মানুষ, কিন্তু তোমার সোসাইটি, তোমার এনভায়রনমেন্ট যদি ভালো না হয়, আরেকজনের দোষ এসে তোমার ঘাড়ে পড়বে। তোমাকে সেই কাহিনীটা বুঝতে হবে, হ্যাঁ, সেই কথাটা বুঝতে হবে। আমাদের কাছে এসে একটা পেশেন্ট যখন রাগ দেখায়, তখন আমরা বুঝি যে সে অনেক জায়গায় বিড়ম্বনার শিকার হয়ে ফিরে এসছে, হ্যাঁ, সেই জন্য সে আমাদের কাছে সে রাগ দেখায়, দুঃখ প্রকাশ করে, অভিযোগ করে। ওকে, যাক, অনেক কথা বলে ফেলেছি।
তাহলে এখন বোঝা গেল ইয়াং এজ হলে কনজারভেটিভ সার্জারি মানে ইপসিলাটারাল সালফিংগোফ্রেক্টমি। প্রথম কথা, epithelial ovarian cancer, no early disease, no early diagnosis, no conservative surgery। মানুষের লাইফটাকে বাঁচতে হবে, সেই জন্য কমপ্লিট সার্জারি। কিন্তু যদি খুব আর্লি স্টেজ হয়, স্টেজ 1, এবং তার গ্রেডিং যদি ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ সার্জারি করব। আর যদি জার্ম সেল টিউমার হয়, সেক্স কলিস্টোমাল টিউমার হয়, সেক্ষেত্রেও তার কেমোথেরাপি সেন্সিটিভিটি ভালো, সেই জন্য আমরা ইপসিলাটারাল সালফিংগোফ্রেক্টমি করবো শুধু। বাট যদি পেশেন্ট আসে লেট স্টেজে, লেট এজে যদি আসে, আর্লি ডায়াগনোসিস নিয়েও আসে, তাহলে আমরা কমপ্লিট সার্জারি করব। এবং স্টেজ 3, 2, 3, 4 হলে অবশ্যই আমরা লিম্ফ্যাডেনেক্টমি করব এবং মেটাস্টেটিস সাইট থেকে সবকিছু তুলে আনবো। যদি কিছু করতে না পারি, ডিবাল্কিং সার্জারি করব। এই হাতে গোনা 7-8টা কথা অনেকবার রিপিট করলাম এবং আমি আশা করছি যে তোমরা এটা আর ভুল করবে না। তো আমাদের 4টা বেজে গিয়েছে, আমাদের পড়াও শেষ। এগুলো সব হচ্ছে প্রাইমারি ওভারিয়ান টিউমারের জন্য আমরা যেগুলো কথা বলেছি। কিন্তু মেটাস্টেটিক টিউমারস অফ দ্য ওভারি অথবা সেকেন্ডারি টিউমারস, সেকেন্ডারি ম্যালিগন্যান্সি ইন দ্য ওভারি হতে পারে। তাহলে কোথাও একটা প্রাইমারি সাইট আছে যেখানে অ্যাডেনোমেটাস সেল আছে, গ্ল্যান্ডুলার সেল আছে, সেখানকার টিউমার গুলো এসে ওভারিতে মেটাস্টাসিস হতে পারে। নিশ্চয়ই একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা এসে ওভারিতে মেটাস্টাসিস হবে না। ঠিক আছে কথাটা? তাহলে দেখো প্রাইমারি সাইট হতে পারে স্টোমাক, পাইলোরাস, কোলন, গলব্লাডার, প্যানক্রিয়াস, ব্রেস্ট, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এটা মাইট বি দা প্রাইমারি সাইট। সেই জন্য বলেছিলাম তোমরা হিস্ট্রি নেওয়ার সময় প্রাইমারি সাইটের রিলেশনে কোনো হিস্ট্রি পজিটিভ আছে কিনা এটা তোমাকে বলতে হবে, এমনকি নেগেটিভ থাকলেও বলতে হবে, সো দ্যাট এক্সামিনার বুঝতে পারবে যে তুমি এই কনসার্ন এরিয়াগুলোকে কিন্তু সার্চ করেছো। এক্সামিনেশনও তোমাকে বলতে হবে তুমি কোনো কিছু পেয়েছো কিনা। এখন মেটাস্টেটিক টিউমার অফ দ্য ওভারি হলে তাহলে প্রাইমারি সাইটের ট্রিটমেন্ট না করে শুধু ওভারিয়ান ম্যালিগন্যান্সি ট্রিটমেন্ট করলে কিন্তু কাজ হবে না, টিউমার বডিতে রয়েই গেল, সেটাকেও চিকিৎসা করতে হবে, সার্চ করতে হবে। ক্রুকেনবার্গ টিউমার হচ্ছে স্পেশাল টাইপ অফ মেটাস্টেটিক টিউমার অফ দ্য ওভারি। ক্রুকেনবার্গ টিউমার মানেই হচ্ছে মেটাস্টেটিক টিউমার, ক্রুকেনবার্গ টিউমার মানেই হচ্ছে সেকেন্ডারি ওভারিয়ান ম্যালিগন্যান্সি। তাহলে সবাই কিন্তু ক্রুকেনবার্গ নয়, ক্রুকেনবার্গের কিছু স্পেশাল ফিচার আছে, হ্যাঁ, যেমন এটা বাইল্যাটারাল হবে, সলিড হবে, স্মুথ সারফেস, সুন্দর কিন্তু মোবাইল টিউমার, সলিড বাট সুন্দর, অ্যাডিশন তেমন হয় না। এবং এখানে দেখা যদি আমরা হিস্টোপ্যাথোলজি করি তাহলে একটা সিগনেট রিং অ্যাপিয়ারেন্স হয়। কেন? বিকজ এগুলো হচ্ছে মিউকাস সিক্রেটিং, সো সেলটার মধ্যে মিউকাস জমে এবং নিউক্লিয়াসটা এক্সেন্ট্রিক পজিশনে হয়ে জাস্ট লাইক এ রিং অ্যাপিয়ারেন্স হয়, সেজন্য এর নাম হচ্ছে সিগনেট রিং অ্যাপিয়ারেন্স, এবং সেটাই হলো স্পেশালিটি অফ দ্য ক্রুকেনবার্গ টিউমার। তাহলে আমরা সেকেন্ডারি বললে কমনলি ক্রুকেনবার্গ টিউমারের কথা বলি, বলে সেকেন্ডারি হতে পারে, কি নামটা? ক্রুকেনবার্গ টিউমার, কিন্তু সব সেকেন্ডারি নাম কিন্তু ক্রুকেনবার্গ টিউমার নয়। ওই তোমাদের জন্য ন্যারো ডাউন হতে হতে এভাবেই অনেকে জিজ্ঞাসা করে। হ্যাঁ, কি করতে হবে? সার্জারি করে এটি রিমুভ করতে হবে, আর প্রাইমারি সাইডে কি আছে সেটা চিকিৎসা করতে হবে। ওকে ফাইন। তাহলে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার পড়েছি, বেনাইন ওভারিয়ান টিউমার পড়েছি, ওভারিয়ান সিস্ট পড়েছি। জাস্ট দুই একটা প্রশ্ন, ক্যান ইউ ডিফারেন্সিয়েট ক্লিনিক্যালি এ benign ovarian tumor from a malignant ovarian tumor? জাস্ট দুটা পয়েন্ট খুব দ্রুত লিখে বলো দেখি, লিখে দেখাও। আচ্ছা, এর মধ্যে নাজিয়া একটা প্রশ্ন দিয়েছে, লিখেছে যে ইয়াং পেশেন্টের ওভারিয়ান টিউমার থাকলে তার বাচ্চা ডেলিভারির সময় কি একবারে সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয়? নো, না, বাচ্চা ডেলিভারির পরে আমরা ডিউরিং ডেলিভারি আমরা হয়তো সিজারিয়ান হিস্টেক্টমি করতে পারি, দ্যাট ইজ মোর রিস্কি। তুমি অত সুন্দর করে এক্সপ্লোরও করতে পারবে না, কাজ করে আরাম পাবে না, ব্লিডিং এর সম্ভাবনা বেশি থাকবে। সেই জন্য বাচ্চা নেওয়া কমপ্লিট হলে, পিরিয়ড শেষ হলে, তখন আমরা পেশেন্টটাকে ফার্দার ইভালুয়েট করব, পারাপারি সার্জিক্যাল স্টেজিং করব, এন্ড দেন উইল গো ফর কমপ্লিট সার্জারি। থ্যাংক ইউ, সুন্দর একটা প্রশ্ন করেছো নাজিয়া। হ্যাঁ, দুটা অ্যান্সার জানতে চেয়েছি যে ক্লিনিক্যালি হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট বিটুইন বেনাইন ওভারিয়ান টিউমার এন্ড ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, জাস্ট দুটা শর্ট করে একটু লিখে জানাও। সেকেন্ড আর একটা কোশ্চেন বলবো যে হাউ ক্যান ইউ ডায়াগনোস ক্লিনিক্যালি ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। হ্যাঁ, তাহলে যেগুলো আমরা ক্লিনিক্যাল ফিচার থেকে বলতে পারি, বয়স বলতে পারি,
রিস্ক ফ্যাক্টর থাকলে বলতে পারি, তারপরে টিউমারটা গ্রোথের প্যাটার্ন বলতে পারি, নেচার বলতে পারি, এসব। দেন আল্ট্রাসাউন্ড, হাউ আল্ট্রাসাউন্ড, আচ্ছা ডিফারেন্স বলেছে বেনাইন, সিস্টিক এন্ড ইউনিল্যাটারাল। গুড, সিস্টিক এন্ড ইউনিল্যাটারাল, তাহলে এটা হলো এক্সামিনেশনের ফাইন্ডিংস। তোমরা যখন অ্যান্সার করবে তখন বুঝে বুঝে কিন্তু অ্যান্সার করবে, এটা কারেক্ট অ্যান্সার। আমি কিন্তু ইশরা মোহাম্মদের এই অ্যান্সারটা নিচ্ছি, যে সে লিখেছে যে ডিফারেন্সটা হচ্ছে বেনাইনটা সিস্টিক এন্ড ইউনিল্যাটারাল। ভেরি গুড, কিন্তু দেখো এটা কিন্তু প্যালপেটরি ফাইন্ডিংস, তাই না, অর্থাৎ এক্সামিনেশনের ফাইন্ডিংস। হিস্ট্রি থেকে বলতে পারতাম, হিস্ট্রি থেকে বলেনি। আর ইশরা মোহাম্মদ আবার লিখেছে ম্যালিগন্যান্টটা হচ্ছে সলিড এবং বাইল্যাটারাল। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু হিস্ট্রিটা নিয়ে কেউ লেখনি, হিস্ট্রি থেকে দুটো পয়েন্ট বলতে পারতাম। আচ্ছা যা হোক, ঠিক আছে, তাহলে তোমরা পারবে, আশা করছি তোমরা পারবে, কারণ তোমরা অনেক মনোযোগ দিয়ে শুনেছো, সেটা আমি বুঝতে পারছি যে আমার গল্প কথার মাঝে মাঝেও তোমরা কিন্তু পড়াগুলো ঠিক ধরে নিয়েছো। What is the how can অথবা what is the role of ultrasonography in diagnosing a case of malignant ovarian tumor? অথবা আমরা বলতে পারি যে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার আল্ট্রাসাউন্ডে তুমি কি ফাইন্ডিংস এক্সপেক্ট করো, কি ফাইন্ডিংস এক্সপেক্ট করো আল্ট্রাসাউন্ডে? ম্যালিগন্যান্ট সলিড বলেছে, এস রিপ্রোডাক্টিভ এজ। ওকে, তাহলে আল্ট্রাসাউন্ড কি বলবে, আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস কি হতে পারে? একটা করে লিখে জানাও এক একজন, খুব দ্রুত একটা ফাইন্ডিংস আল্ট্রাসাউন্ডে আমরা কি পেলে বুঝবো যে এটা ইন ফেভার অফ ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। একটা ফাইন্ডিংস বলো। গুড, ম্যালিগন্যান্টে হচ্ছে অ্যাসিডিক ফ্লুইড পাবো, ভেরি গুড, প্লাস সলিড থাকবে, বাইল্যাটারাল হবে। অনেক সুন্দর লিখেছে, ইনফ্যাক্ট অনেক সুন্দর লিখেছো। ফারজানা লিখেছে সলিড হবে হেটারোজেনাস, হেটারোজেনাস মানে পার্টলি সিস্টিক পার্টলি সলিড। ভেরি গুড, ম্যালিগন্যান্ট হচ্ছে সলিড সিস্টিক এবং থিক ওয়াল সেপ্টা থাকবে। হ্যাঁ সেপ্টা গুলো হবে থিক ওয়াল। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা আল্ট্রাসাউন্ডটা প্যারাব্রিভেন করব নাকি ট্রান্সভেজানাল করব? দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, তোমাকে বলতে হবে। যেমনি জিজ্ঞাসা করবে কি করবে, আল্ট্রাসাউন্ড করবো, আল্ট্রাসাউন্ড কোন রুটে করবো বলতে হবে, কোন রুটে করবো বলো, লিখে দাও কোন রুটে আল্ট্রাসাউন্ডটা করবো আমরা। মাল্টিলোকুলার লিখেছো না? হ্যাঁ ঠিক লিখেছো, মাল্টিলোকুলার হবে, ঠিক সেপ্টাল ওয়াল হবে, তারপরে হচ্ছে সলিড পার্টলি সিস্টিক পার্টলি সলিড এরকম হতে পারে, বাইল্যাটারাল অরিজিন হবে, তারপরে তার সারফেস ওয়ালে প্যাপিলারি প্রজেকশন, সেটাও কিন্তু আল্ট্রাসোনোলজিস্ট বলতে পারে। আর অ্যাসাইটিস, হ্যাঁ তাহলে টিভিএস মোর সেনসিটিভ। হ্যাঁ এছাড়া লিখেছো টিভিএস মোর সেনসিটিভ, কিন্তু ইট ডিপেন্ডস, যদি তোমার টিউমারটা লার্জ হয়, ধরো অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে এসছে, পেলভিসের মধ্যে আর নাই, মানে মোর দেন 12 উইক সাইজ হয়ে গিয়েছে, সেই সব ক্ষেত্রে 12-13 এ হয়তো আমার টিভিএস দিয়ে আমি বেশি ভালো পাবো, কিন্তু মনে করে একটা 24 উইকস 28 উইকস 32 উইকস একটা ম্যাচ যদি তুমি পেয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু পার অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ সেখানে তাছাড়া আমরা যেমন কতটা অ্যাসাইটিস আছে, তারপরে হচ্ছে টিউমারের নেচারটা কি, তখন কিন্তু আমরা ট্রান্সভেজানাল দিয়ে বলতে পারবো না, বিকজ টিউমারটা বড় হয়ে অ্যাবডোমিনালের দিকে চলে আসছে, পেলভিসের দিকে কিন্তু সেটা কোনো অতটা নাই। সেজন্য তুমি যে কেসটা হ্যান্ডেল করছো সেই কেসটা দেখে দেখেই তোমাকে বলতে হবে। আবার এমন হতে পারে তুমি এমন একটা কেস হ্যান্ডেল করছো যার শুধু ডিসপেপসিয়া আছে, অ্যাসাইটিস আছে, কিন্তু পার অ্যাবডোমিনালে তুমি তেমন মাস ফিল করতেই পারছো না, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সভেজানাল আল্ট্রাসাউন্ড করতে হবে। ওকে, আমরা সিটি স্ক্যানের কথা বলি, যে আমরা সিটি স্ক্যান করতে পারি, সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যানের কথাটা কিন্তু তোমাদেরকে অত বেশি বলি নাই। সিটি স্ক্যান করবো কখন, যখন আল্ট্রাসাউন্ডের চেয়েও আরেকটু বেশি জানতে চাই, যেমন প্যারাওটিক লিম্ফ নোড গুলা ইনভলভমেন্ট হয়েছে কিনা, সেই জিনিসটা যখন আমরা জানতে চাই তখন আমরা সিটি স্ক্যান বলবো।
আচ্ছা, অন্য একটা প্রশ্ন, হ্যাঁ, প্রশ্নটা সুন্দর। এম এন আলম সিদ্দিক লিখেছেন যে হোয়াট উইল বি দ্য মোড অফ ডেলিভারি in case of a young patient who has underwent ipsilateral sulfonylurea? এই প্রশ্নটা কিন্তু তোমাকেও করতে পারে পরীক্ষা, যে কাউকেই করতে পারে। হ্যাঁ, প্রশ্নটা সুন্দর। তোমরা কি বুঝেছো প্রশ্নটা কি বলেছে? সে বলেছে যে একটা পেশেন্ট, সে আর্লি স্টেজ ডিজিজ ছিল এবং আর্লি এজেড পেশেন্ট ছিল, সেই জন্য আমরা তার ইপসিলাটারাল সালফিঙ্গোফেরেক্টমি করেছি। ঠিক আছে, এখন সে প্রেগনেন্ট হয়েছে, তার ডেলিভারি কি হবে, মোড অফ ডেলিভারি কি হবে? তার মোড অফ ডেলিভারি হবে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ অবস্টেটিক ডিমান্ড। কেমন? মানে অবস্টেটিক সাইড থেকে তার যদি নর্মাল হওয়ার মতো হয় সে নর্মাল হবে, তার যদি সিজারের ইন্ডিকেশন থাকে সে সিজার হবে। ধরো একটা ট্রান্সভার্স লাইন, ওকে তো আমি নর্মাল ডেলিভারি বলতে পারবো না। প্রাইমি ব্রিজ, ওকে আমি নর্মাল ডেলিভারি বলতে পারবো না। ঠিক আছে, বোঝা গিয়েছে? হিস্ট্রি অফ 2 প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, ওকে আমি নর্মাল ডেলিভারি বলতে পারবো না। কিন্তু এছাড়া আমরা কি জানি? আমরা জানি 80 to 85% প্রেগন্যান্সি তাদের কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার কথা। তাহলে এই পেশেন্টেরও হবে, কোনো ব্যতিক্রম নাই। কেন নাই? বিকজ আমি অপারেশন করে ফেলেছি ওভারি, তার ইউট্রাসের ওয়ালে কিন্তু আমি ইনসিশন দেইনি। রিস্কটা হচ্ছে when there is incision in the uterus, ইউটারাসে আমি কিছুই করিনি, ইউটারাস অ্যাজ ইট ইজ। সেজন্য নর্মাল ডেলিভারির চান্স যদি থাকে, ফাইন, নর্মাল ডেলিভারি হবে। অ্যান্সারটা বোঝা গিয়েছে? তো সিটি স্ক্যান সম্পর্কে একটু বলছিলাম যে আমরা যখন সিটি স্ক্যান করি ইন কেস অফ ওভারিয়ান ম্যালিগন্যান্সি, তখন আমরা আরেকটু আলট্রাসাউন্ড হচ্ছে আরেকটু বেশি মাত্রার জিনিসটা বুঝতে চাই। এটা যে ডায়াগনোসিস করার জন্য আমাকে সিটি স্ক্যান করতে হবে, নট লাইক দ্যাট। তোমরা ক্লিয়ার তো? ডায়াগনোসিস করব কি করে? ডায়াগনোসিস করব from clinical presentation, that is from patient's history, patient profile, rapidity of growth, হ্যাঁ যা শিখেছি, এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের ফাইন্ডিংস করেছি। এরপরে তাকে মিলিয়েছি আলট্রাসোনোগ্রাফির সঙ্গে। আলট্রাসোনোর সঙ্গে মিলিয়ে দেখেছি না এটা কোরিলেট করা যাচ্ছে, সলিড আছে, বাইল্যাটারাল আছে, থিক সেপ্টা আছে, ইরেগুলারিটি আছে, প্যাপিলারি প্রজেকশন আছে, অ্যাসাইটিস আছে। So এটা হচ্ছে obviously a case of malignancy, but I can't say this is a case of malignancy যতক্ষণ না এটা আমি কনফার্ম করতে পারবো। How can I confirm that? আমি আলট্রাসাউন্ড করে কনফার্ম করতে পারবো না, সিটি স্ক্যান দিয়ে কনফার্ম করতে পারবো না, এমআরআই দিয়ে কনফার্ম করতে পারবো না। Only confirmation can be done with histopathological examination. তাহলে হিস্টোপ্যাথোলজি যদি আমার কনফার্মেটিভ হয়, আমার আলট্রাসাউন্ড কি, সিটি স্ক্যানই কি, বুঝতে পেরেছো? তাহলে সিটি স্ক্যান ইজ নট এ ডায়াগনস্টিক টেস্ট, আর এত কস্টলি। আমার দরকারটা কি সিটি স্ক্যান করা, কিন্তু সিটি স্ক্যান করার দরকার হচ্ছে কখন? যখন আমি আরো বেশি ইনফরমেশন জানতে চাই বা মোর স্পেসিফিক ইনফরমেশন জানতে চাই দেন আলট্রাসোনোগ্রাফি। সেই ক্ষেত্রে কিছু অ্যাডিশন আছে, বাওয়েল এসে লেগে আছে, ইন্টারভেনিং ফ্যাট প্লেন আছে কি নাই, তারপরে হচ্ছে ডিস্টেন্ট মেটাস্টেসিস কতদূর হয়েছে, প্যারাওটিক লিম্নোডুলা বা ইনগুনাল লিম্নোডুলা ইনভলভমেন্ট হয়েছে কিনা, এইসব সম্পর্কে সিটি স্ক্যান আমাদেরকে একটা নিখুঁত তথ্য দিবে। হ্যাঁ, সাধারণত বলা হয় যে সিটি স্ক্যান কি করতে পারে, যে সমস্ত ডিপোজিট গুলা at or above 1 সেন্টিমিটার যাদের ডায়ামিটার, সেই ডিপোজিট গুলাও সে ধরতে পারে, শুধু লেস দেন 1 সেন্টিমিটারটা সে ধরতে পারে। তাহলে আলট্রাসাউন্ড দিয়ে এত নিখুঁতটা পাওয়া সম্ভব নয়। সেই জন্য সামটাইমস সিটি স্ক্যান মে বি নিডেড বাই দ্য সার্জন, নট ফর স্টেজিং। স্টেজিং কিন্তু সিটি স্ক্যান দিয়ে হবে না, স্টেজিং হবে সার্জিক্যাল স্টেজিং। সার্জিক্যাল স্টেজিং করার সময় যেখানে যা মেটাস্টেসিসের মতো মনে হবে সেটা তুলে নিয়ে এসে বায়োপসি করে কনফার্ম করতে হবে যে এক্সটেনশনটা কি আছে। তোমরা সবাই আছো কিনা তাও আমি অবশ্য বুঝতে পারছি না, কারণ নেক্সট কোশ্চেনের কোনো অ্যান্সার পাওয়া গেল না। নেক্সট কোশ্চেনটা ছিল কি, কিভাবে হেল্প করবে। ওকে, নাও হোয়াট আর দ্য মার্কার্স, what are the markers and what is the role of markers in diagnosing malignant ovarian tumor? malignant ovarian tumor diagnosis করার জন্য, মানে যদি আমরা বলি যে মার্কার দেখে আমি malignant ovarian tumor diagnosis করব কি করব না, উত্তরটা একটু ছোট্ট কথা লিখো, ইয়েস অর নো। মার্কার দেখে আমি malignant ovarian tumor diagnosis করব কি করব না, ইয়েস অর নো, তাড়াতাড়ি বলতে হবে। আমরা কি কি মার্কার বলছি?
আমরা বলেছি সেরাম CA 125 মার্কার, তাই না? এটা একটা গ্লাইকোপ্রোটিন এবং এটা কিন্তু নন স্পেসিফিক। এই মার্কারটা কেন নন স্পেসিফিক? আদার দেন ওভারিয়ান ম্যালিগন্যান্সি আরো অনেকগুলো ক্লিনিক্যাল সিচুয়েশনে এই মার্কারটা বাড়তে পারে। হ্যাঁ, এটা হচ্ছে দিস ইজ দ্য অ্যাভেলেবল মার্কার ফর এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার, তাই না? এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারের জন্য এটা ইনক্রিজ করে। নরমাল C125 হচ্ছে, হ্যাঁ, নো রোল, গুড। একজন লিখেছো, এক্সট্রা লিখেছো নো রোল। না, মার্কারের কোনো ডায়াগনস্টিক রোল নাই, কিন্তু প্রগনোস্টিক ভ্যালু আছে। সেই জন্য আমরা কিন্তু মার্কারকে আগেই দেখি, অপারেশনের আগেই দেখে ফেলি যে এখন তার মার্কারটা কেমন আছে। ধরো তার মার্কারটা বেশি আছে, অনেক বেশি আছে, এখন অপারেশনের পরে দেখা গেল কমে এসছে, তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো যে আমি অনেকখানি টিস্যু ফেলে দিয়েছি, সেজন্য এখন মার্কার কমেছে। এরপর আমি কেমোথেরাপি দিয়ে দিয়ে ফলো আপ করতে পারি। এমন হতে পারে যে মার্কার কম ছিল কেমোথেরাপিতে, একটা জায়গায় গিয়ে স্ট্যান্ড স্টিল হয়ে গেল অথবা বাড়লো, তাহলে বুঝতে হবে যে আমার কেমোথেরাপিটা কাজ করছে না। তো আমি দিচ্ছিলাম সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি, এখন আমাকে কম্বাইন কেমোথেরাপিতে যেতে হবে। এভাবেই কিন্তু হেল্প করে। গুড। বন্যা লিখেছে, মুমতাহিনা লিখেছে নো রোল। তাহলে এদের হলো প্রোগনোস্টিক ভ্যালু বেশি। হ্যাঁ, C125 নরমাল ভ্যালু লেস দ্যান 35 ইউনিট। আচ্ছা, তাহলে এটা গেল। মার্কার গুলা কি কি আছে সেটা তোমাদের বলতে হবে, কোনটা কি মার্কার সেটা বলতে হবে। সেরাম CEA কার্সিনো এমব্রানিক অ্যান্টিজেন, এটা হচ্ছে মিউসিনাসিস অ্যাডেনোকার্সিনোমার ক্ষেত্রে বাড়ে। CA 125 সেরাসিস অ্যাডেনোকার্সিনোমাতে বাড়ে এবং এটা মনে রাখতে হবে সেরাম C125 আরো অনেক কিছুতেই বাড়ে। ঠিক আছে, আর একটা কি ইম্পর্টেন্ট জিনিস যে তোমার ওভারিয়ান ম্যালিগন্যান্সিটা কিভাবে স্প্রেডিং হয়, স্প্রেড অফ এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার। একটা হচ্ছে আমরা বলেছি ডাইরেক্ট স্প্রেড হতে পারে, মানে এক্সফোলিয়েশন হয়ে ক্যান্সার সেলগুলো যেখানে ইমপ্ল্যান্ট হবে সেখানে এসে মেটাস্টাসিস করবে। তারপরে লিম্ফ্যাটিক ডিসেমিনেশন হতে পারে, লিম্ফ নোড দিয়ে যেতে পারে কোথায়, ওভারিয়ান ব্লাড ভেসেলের অ্যালোগে যদি যায় ইন দা ইনফান্টিকুলো পেলভিক লিগামেন্ট থেকে, সেখান থেকে কোথায় যেতে পারে, প্যারাওটিক লিম্ফ নোডে যেতে পারে, অথবা ব্রড লিগামেন্ট এবং প্যারামেট্রিয়াম দিয়ে পেলভিক লিম্ফ নোডে যেতে পারে। ঠিক আছে, এরকম লিম্ফ্যাটিক স্প্রেড গুলো হতে পারে। হেমাটোজেনাস স্প্রেড হতে পারে, তোমাদের আগের দিনই বলেছিলাম যে লিভার প্যারেনকাইমা, বোনস, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই সমস্ত আনকমন জায়গায় গিয়ে সেটা মেটাস্টাসিস হতে পারে। আর হলো যে কেন সার্জিক্যাল ইভালুয়েশন নিডেড, কারণ হচ্ছে স্টেজিং করতে হবে, কিভাবে স্টেজিং করবা সেগুলো আমরা শিখেছি। সো দিস ইজ অল অ্যাবাউট ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। আচ্ছা, আমার কিন্তু এই কয়টাই টপিকস দেওয়া ছিল, সুতরাং আমরা এখানে শেষ করব না, কন্টিনিউশন রাখবো, সেটা নিয়ে একটা কথা হচ্ছে। এসটা লিখেছো হোয়াট ইজ OV11, এগুলো কোথা থেকে পেয়েছো? হয়তো অনেক কিছু আছে যেগুলো আমাদের অনেকের এখনো জানা নাই, সেটা তোমার ওইটা একটু দেখে নিতে হবে পরে। হ্যাঁ, আচ্ছা, সো নাও উই ক্যান জাস্ট একটা কলটা ধরে কিছু জরুরি মেসেজ করেছি, আমি ক্লাস নিচ্ছি তো জাস্ট 10 মিনিটস। তো হচ্ছে তোমরা এখন তাহলে আমরা কি পড়বো নেক্সট ডেতে, কি পড়বো না? আমাকে অবশ্য তারিখ বেশ কয়েকটা টপিক বলেছে, আমরা নেক্সট ডে তাহলে অ্যাবর্শন করতে পারি, অথবা এন্ডোমেট্রিওসিস করতে পারি, অথবা প্রোল্যাপস করতে পারি। আমরা কি পড়বো নেক্সট ডেতে একজন একটু লিখে জানাও চট করে। নেক্সট ডেতে আমরা কি পড়বো নাকি পড়বো না, তোমাদের আইটেম পড়া হয়ে থাকলে ফার্দার ক্লাসে তোমাদের টাইম নষ্ট করার খুব কোনো জাস্টিফিকেশন নাই। সো অ্যাকচুয়ালি ইফ ইউ হ্যাভ ডিমান্ড অনলি দেন আমরা ক্লাস নিতে পারি। হ্যাঁ, যদি তোমাদের সত্যি সত্যি কাজে লাগে। সো আমরা নেক্সট ডেতে কি পড়তে পারি, একটু যে কোনো একজন একটু চট করে লিখে দাও, তাহলে আমরা শেষ করছি। প্রোল্যাপস, ফাইব্রয়েড, এটা নাজিয়া ফাইব্রয়েড পড়তে চেয়েছে কেন রে?
আমরা তো ফাইব্রয়েডেরই ক্লাস নিয়েছি অ্যাক্সিসে, লজ্জা সেটাতে ছিল না। ওকে, ইউবি, এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, কোনটা দিয়ে শুরু করবো? ফাইব্রয়েড তো হয়ে গিয়েছে, ফাইব্রয়েড পড়ানোর কিছু নাই। তোমরা যে ফাইব্রয়েডের ক্লাসটা করতে পারোনি সে আমার প্রথম দিকের ক্লাসটা মেডিকেল অ্যাক্সিসে একটু রিভিউ করে নিয়েও পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইফাত লিখেছে এন্ডোমেট্রিওসিস, এশরা লিখেছে এউবি, মুমতাহিনা লিখেছে প্রোল্যাপস, অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং, অ্যাবর্শন পড়া হয়েছে তোমাদের? তোমরা কি অ্যাবর্শন ভালো বুঝো? অ্যাবর্শন কিন্তু খুব কমনলি জিজ্ঞাসা করা হয় এবং অ্যাবর্শনকে খুব ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। কিভাবে তুমি অ্যাবর্শনকে একটা টাইপ থেকে একটা টাইপে ডিফারেন্সিয়েট করবে, অ্যাবর্শনের কারণ কি আছে, অ্যাবর্শন থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে, অ্যাবর্শন প্রিভেনশন করা যাবে কিভাবে, তারপরে হচ্ছে তোমার অ্যাবর্শনের কমপ্লিকেশন মধ্যে লেট ইফেক্ট কি কি হতে পারে। হ্যাঁ, এগুলো খুব 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 ইম্পর্টেন্ট। এবং অ্যাবর্শন, তোমরা অ্যাবর্শন পারবে এটা তোমাদের জন্য কিন্তু খুবই বেসিক ধরা হয়। তো অ্যাবর্শনের কথাবার্তা ভুল বললে কিন্তু চলবে না। আই ডোন্ট নো তোমাদের অ্যাবর্শন যদি হয়ে থাকে তাহলে আমি অ্যাবর্শন পড়াবো না। তোমরা একটু আমাকে লিখে জানাও যদি অ্যাবর্শন না হয় তাহলে এন্ডোমেট্রিওসিস দিয়ে শুরু করি, ইফাত যেটা বলেছে, অথবা প্রোল্যাপস দিয়েও শুরু করতে পারি, মুমতাহিনা যেটা বলেছে সেটাও করতে পারি। বিপুল লিখেছে অ্যাবর্শন, তাহলে তুমি অ্যাবর্শন করতে চাও? অ্যাবর্শন, এসে লিখেছে অ্যাবর্শন। ওকে ফাইন, অ্যাবর্শনটা আমরা খুব মজা করে পড়বো, যেহেতু তোমাদেরও হয়তো পড়া আছে, কারণ অ্যাবর্শন দিয়েই গাইনি পড়াটা শুরু হয়। সো ওকে, ইটস ফাইন। নেক্সট ফ্রাইডে ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি, ভালো থাকি, তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে। অনেক ভালো থাকো। আমার মনে হয় আমরা যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো এই পর্যন্ত পড়লাম সেগুলো কিন্তু একটু রিক্যাপিচুলেট করো, হ্যাঁ, এবং তুমি বুঝবে যে তোমার কতটুকু মনে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষ করছি। আল্লাহ হাফিজ, খোদা হাফিজ।